অধ্যায় ৬ বাংলাদেশ রক্তের ঋণ। অধ্যায়ের নাম মুশতাক রাজি। আমি জিজ্ঞেস করেছিলাম মুশতাককে, দেশের পরিস্থিতিতে কেউ যদি শেখ মুজিবকে জোরপূর্বক সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় তাহলে তা কি ঠিক হবে? তিনি বলেছিলেন, সম্ভবত দেশের মঙ্গলের জন্য এটি একটি ভালো কাজ হবে। মেজর আব্দুর রশিদ। ৩ জুলাই ১৯৭৫ সাল। ফারুক তার পকেট ডায়েরির ওই দিনের পাতায় লাল কালির বড় বড় হরফে লিখে রেখেছিল, কাজ শুরু। সে আমাকে বলেছিল, এরই মধ্যে আমি স্থির সিদ্ধান্তে পৌঁছে গিয়েছিলাম, মুজিবের মৃত্যু অনিবার্য। আজ হোক, কাল হোক কিংবা পরশু, এটা কোনো ব্যাপারই না। আমার রণকৌশলের পরিকল্পনা তৈরি সম্পন্ন। আমার সৈন্য সামন্ত প্রস্তুত। সে বলে চলল, যে কোনো পরিস্থিতিতেই হোক আমি ৩ জুলাই থেকে চূড়ান্তভাবে প্রস্তুত ছিলাম। আমার জীবন থেকে অতীত বর্তমান সবই আমি মুছে ফেলেছিলাম। আমার সামনে তখন একটাই উদ্দেশ্য, মুজিবকে খতম করতেই হবে। এবং সেই উদ্দেশ্য সাধনে আমি কোনো ক্রমেই ১৫ আগস্টের বেশি দেরি করতে পারব না বলে মনে মনে ঠিক করে রেখেছিলাম। ফারুকের ডায়েরি তাকে স্মরণ করিয়ে দিল যে ১৫ই আগস্ট রাতে বেঙ্গল ল্যান্সার্স এবং দ্বিতীয় ফিল্ড আর্টিলারির পরবর্তী ট্রেনিং অনুষ্ঠিত হবে। দিনটি ছিল শুক্রবার। দিনটি ফারুকের জন্য অত্যন্ত তাৎপর্যমণ্ডিত, কারণ তার জন্ম হয়েছিল শুক্রবারে। তার জীবনের অনেক উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে ওই দিনে। পাকিস্তান সেনাবাহিনী থেকে পালিয়ে যাবার দিনটি ছিল শুক্রবার। ফরিদার সঙ্গে তার বিয়েও হয়েছিল শুক্রবারে। ধর্মীয় দিক থেকেও দিনটি ছিল গুরুত্ববহ, কারণ শুক্রবার মুসলমানদের জন্য একটি পবিত্র দিন। ফারুক ভাবল শুক্রবার এবারও তার জন্য শুভ হবে, কারণ তার ধারণা সে ইসলাম আর দেশের স্বার্থে এ কাজ করতে যাচ্ছে। সে রশিদকে জানায়নি যে কাজটি সে শুক্রবারই করতে যাচ্ছে। শেষ মুহূর্তে যেন আর পিছিয়ে আসতে না হয় সেটাই হয়তো সে নিশ্চিত করতে চাচ্ছিল। ১লা সেপ্টেম্বর বাকশাল পদ্ধতি কার্যকরী হবার কথা। ওরা দুজনে সম্মিলিতভাবে স্থির করে নিয়েছিল যে আঘাতটা তার আগেই হানতে হবে। ওই তারিখের আগেই রক্ষী বাহিনী আর সেনাবাহিনী ইউনিট নিয়ে জেলা গভর্নরগণ ১৬০টি জেলার যার যার অবস্থান সুদৃঢ় করে ফেলবে। ওই অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা মোটেই সহজ হবে না বলে রশিদ মনে করল। রশিদ ফারুকের পরিকল্পিত রণকৌশলের ব্যাপারে অবহিত ছিল না। রাজনীতির প্রতি রশিদের যথেষ্ট ঘৃণাবোধ জন্মেছিল। জেনারেল জিয়াকে দলে ভিড়াতে না পেরে ফারুক সম্ভাব্য অন্যান্য রাজনীতিকদের মধ্য থেকে শেখ মুজিবের উত্তরসূরি বাছাই করার দায়িত্ব দিল রশিদের উপর। এ ব্যাপারে মেজর রশিদ তার মেধার পরিচয় দিয়েছিল। রশিদ ভালো করেই জানত যে মুজিবের হত্যার পর একটা বিরাট আকারের স্বতঃস্ফূর্ত আক্রমণাত্মক বিরোধিতার সৃষ্টি হতে পারে। ওই বিরোধিতা ঠেকানোর মতো যথেষ্ট শক্তি তাদের ছিল না। সুতরাং রশিদ কেবল একজন যোগ্যতর রাজনৈতিক নেতাকেই খুঁজছিল না, সে মুজিবের জায়গায় এমন একজনকে বসানোর চিন্তা করেছিল যার উপস্থিতি ওই বিরোধিতার ঝড়কেও অনেকাংশে স্তিমিত করতে সক্ষম হবে। রশিদ ধারণা করেছিল যে ৪টা ভিন্ন দিক থেকে বিপদের সম্ভাবনা রয়েছে। ওই ৪টা বিপত্তি এড়িয়ে যেতে হবে। তার মতে এর প্রথমটা ছিল আওয়ামী লীগ। সারা দেশব্যাপী আওয়ামী লীগের ছাত্র ও তরুণ সমর্থকদের মধ্যে একটা উল্লেখযোগ্য অংশের যথেষ্ট পরিমাণ অস্ত্রশস্ত্র ছিল। ওরা এতে বিক্ষুব্ধ হয়ে উঠতে পারে। দ্বিতীয়টি ছিল রক্ষী বাহিনী। শেখ মুজিবের ২৫,০০০ আধুনিক অস্ত্রে সজ্জিত সৈনিক সম্বলিত ঝঞ্ঝা বাহিনী আসলেই মুজিবের প্রতি বিশ্বস্ত ছিল। এই অংশটির মধ্যে হয় ভয়ঙ্কর প্রতিক্রিয়া সৃষ্টি হবে, না হয় তারা ১৯৭১-এর মতো ভারতীয় হস্তক্ষেপ কামনা করবে। তৃতীয় বিপত্তিটি যা তার মনে এসেছিল তা হলো মুজিব নিহত হবার সঙ্গে সঙ্গে প্রতিশোধ পরায়ণ লোকেরা আওয়ামী লীগারদের নির্বিচারে হত্যা শুরু করতে পারে। সেক্ষেত্রে একটা ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হতে পারে। আমরা আরেকটা শরণার্থী সমস্যা সৃষ্টি করতে চাইনি, রশিদ বলছিল। তাহলে ১৯৭১-এর মতো আরেকটা নাজুক পরিস্থিতি সৃষ্টি হতে পারত, আর তাতে করে ভারত এ ভূখণ্ডে ঢুকে পড়তে পারত। অর্থাৎ সম্পূর্ণভাবে আমাদেরই পরাজয় হতো। সুতরাং রশিদ বলছিল, আমাদের চতুর্থ বিবেচ্য বিষয় ছিল ভারতীয় হস্তক্ষেপের সকল সম্ভাবনা ছিন্ন করে দেয়া। রশিদ চাচ্ছিল এমন একজন লোককে যার উপস্থিতি জনগণকে কি অবস্থায় দাঁড় করিয়ে দেবে, দেখি এরপর কি ঘটে। একবার যদি জনগণ পরবর্তী ঘটনাটা দেখার জন্য অপেক্ষা করতে সিদ্ধান্ত নিয়ে ফেলে তাহলে আমাদের আর কোনো ভয় নেই, রশিদ বলল।
রশিদ সিদ্ধান্ত নিল সে আওয়ামী লীগ থেকে শেখ মুজিবের উত্তরসূরি বাছাই করে নেবে। তার মতে এতে করে মুজিববাদী দল আর রক্ষী বাহিনী বিদ্রোহী হয়ে উঠবে। রশিদের ভাষায় শেখ মুজিবের জায়গায় অন্য একজন আওয়ামী লীগারকে দেখে জনগণের মনে প্রতিশোধ নেয়ার সাহস ক্ষণিকের জন্য হলেও দমে যাবে। কোনো শরণার্থীরও সৃষ্টি হবে না, আর ভারতীয় হস্তক্ষেপেরও কোনো সম্ভাবনা থাকবে না। অত্যন্ত ঠান্ডা মাথায় আর একজন ঘৃণিত আওয়ামী লীগারকে শেখ মুজিবের জায়গায় নিয়ে আসার সিদ্ধান্ত রশিদের জন্য খুব একটা কঠিন কিছু ছিল না, কারণ সে মনে মনে স্থির করে রেখেছিল যে এটা একটা নিতান্তই সাময়িক পদক্ষেপ। রশিদের ভাষায়, আমরা জানতাম ওরা কি জিনিস। আমরা জানতাম ওরা সব ধরনের ভণ্ডামি, কুৎসিত কর্মকাণ্ড ইত্যাদি করবেই। তারা এগুলো থেকে কখনোই দূরে থাকতে পারে না। কিন্তু এরই মধ্যে যদি আমরা আমাদের অবস্থা দৃঢ়তর করতে পারি, তাহলে যে কোনো মুহূর্তে আমরা তাদেরকে ছাঁটাই করে দিতে পারব। ফারুক রশিদকে পূর্ব থেকেই পরিষ্কার ভাষায় বলছিল, মুজিব হত্যার পর যদি কোনো আশাব্যঞ্জক ফল পাওয়া না যায়, তাহলে আমি কাউকেই সহ্য করব না। বড় বড় বুলি আওড়ালেই দুই মেজরের পক্ষে শেখ মুজিবের বিকল্প খুঁজে বের করা সহজ ছিল না। রাষ্ট্রনায়কত্ব আর সততার কথা তো রইলই। তাছাড়া শেখ মুজিব যা দিতে পারেননি তা দিতে পারবে এমন লোক রশিদের নজরে পড়ছিল না। তবু এরই মধ্য থেকে শেখ মুজিবের উত্তরসূরি হিসেবে শেষ পর্যন্ত খন্দকার মুশতাক আহমেদকেই সে বাছাই করেছিল। রশিদের এই পছন্দের পেছনে কারণটি ছিল এই যে তাকে নিতান্তই একটা পুতুলের মতো যথেচ্ছা ব্যবহার করা যাবে এবং তাদের সুবিধা মতো যে কোনো মুহূর্তে সরিয়ে দেওয়াও সহজ হবে। দেখতে দেখতে চলে এলো 1975-এর বসন্তকাল। বাংলাদেশে সবুজের সমারোহ আর বিচিত্র ফুলের বাহার নিয়ে আসে বসন্তকাল। দুঃখজনকভাবে ওই বসন্তই যেন বেদনার বসন্তে পরিণত হলো। ফারুক আর রশিদের ষড়যন্ত্র অভ্যুত্থানে রূপ নিল গুপ্ত হত্যায়। দেশকে বাঁচানোর নামে এ যেন এক বর্বর হত্যাকাণ্ড পরিচালিত হলো। ওরা কি করেছিল তা অনুধাবন করার জন্য জ্ঞান কিংবা পরিপক্কতা কোনোটাই তাদের ছিল না। দুই মেজর মিলে সেনাবাহিনীর গর্বিত নামকে মলিন কর্দমাক্ত করে দিল এবং দেশের শিরা উপশিরায় এমন এক কালো বাহিনী প্রবিষ্ট করিয়ে দিল যে সোনার বাংলা গড়ার লক্ষ্যে শেখ মুজিবের চাইতে অনেক বেশি ধ্বংসাত্মক প্রমাণিত হলো। কিন্তু তারা তাদের জঘন্য উদ্দেশ্য নিয়ে এত বেশি নিবিষ্ট চিত্তে কাজ করেছিল যে তার ভয়ানক পরিণতির প্রতি তাদের দৃষ্টি নিপাতিত হবার কোনো অবকাশ ছিল না। সবকিছু ঠিক পরিকল্পনা মতো চলছিল, এমনই সময়ে রশিদ অপ্রত্যাশিতভাবে একটা আঘাত পেল। ফারুকের বোন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যাবার পথে রশিদের বাসায় ঢুকলো। রশিদকে সে জানালো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সে একটি গুঞ্জন শুনে এসেছে, দেশে নাকি খুব শিগগিরই একটা সামরিক অভ্যুত্থান হতে চলেছে। অন্যান্যের মধ্যে যার নেতৃত্বে রয়েছে মেজর রশিদ। তার বুঝতে বাকি রইল না যে তরুণ অফিসারদের সঙ্গে অলক্ষ্যে আলাপের ফাঁকে এরকম তথ্য ফাঁস হয়ে পড়েছে। আর এ গুজব যদি সত্যি ইউনিভার্সিটি পর্যন্ত পৌঁছে থাকে, তাহলে আওয়ামী লীগের সমর্থকদের মাধ্যমে এটা ইতিমধ্যে নিশ্চয়ই শেখ মুজিবের কানে পৌঁছে গেছে। শেখ মুজিবের গোয়েন্দা বিভাগ সবই খুঁটিয়ে বের করে ছাড়বে। রশিদকে ঢাকা ব্রিগেড কমান্ডারের অফিসে ডেকে পাঠানো হলে সে আরও বেশি ভয় পেয়ে যায়। ডেকে পাঠিয়েছিল কর্নেল শাফত জামিল। ঢাকার ব্রিগেড কমান্ডার শাফত জামিলের সঙ্গে মাত্র অল্প কয়েকদিন আগেই সে দেশের রাজনৈতিক সমস্যাদি নিয়ে আলাপ আলোচনা করেছিল। কর্নেল জামিল তাকে জানালো যে তার নাম জড়িয়ে ঢাকার একটি সম্ভাব্য অভ্যুত্থানের কথা শোনা যাচ্ছে। এ ব্যাপারে তার উপর একটা ব্যবস্থা গ্রহণের কথা কর্নেল তাকে জানায়। অবস্থা দৃষ্টিতে রশিদ দারুণভাবে ব্যাপরীয়া হয়ে ওঠে। স্মৃতিচারণ করে রশিদ বলল, আমি সাফাত জামিলকে বললাম, যদি আমার উপরে কোনো কিছু চাপানো হয় তাহলে আপনাকেও আমি ছাড়ছি না। আমি আপনাকে আমাদের দলনেতা বলে জড়িয়ে দেব। আমি বলব যে আমি যা কিছুই করছি সবই আপনার নির্দেশানুযায়ী করেছি। আমার কাছে প্রমাণও রয়েছে। আমি বলব কিভাবে আপনি আমাকে ঢাকায় ২য় ফিল্ড আর্টিলারিতে বদলি করে পুনঃস্থাপনের ব্যবস্থা করেছেন। কারণ আমার তো যশোরের গানের স্কুলে বদলি নিশ্চিত হয়ে গিয়েছিল। আপনার কাজের সুবিধার জন্য আপনি আমাকে যশোরের বদলি বাতিল করিয়ে ঢাকায় থাকার ব্যবস্থা করেছিলেন। রশিদ কি বুঝাতে চাচ্ছিল কর্নেল শাফাত জামিল তা বুঝতে মুহূর্ত দেরি করল না। সুতরাং কর্নেল জামিল রশিদের সঙ্গে এ নিয়ে আর বাড়াবাড়িতে গেল না। কিন্তু রশিদ যেন বিপদ সংকেত খুব কাছাকাছি দেখতে পাচ্ছিল। এতে করে রশিদ ও ফারুকের মতো হত্যার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিল। সে আমাকে বলেছিল, আমাদের পিছিয়ে আসার আর কোনো পথ খোলা ছিল না। হয় তার সমাধি রচিত হবে, না হয় আমাদের। তার কিছুদিন পর জুলাই মাস শেষ না হতেই রশিদ খন্দকার মুশতাক আহমেদের সাক্ষাৎ প্রার্থী হলেন।
মুশতাক তখন মুজিব ক্যাবিনেটের বাণিজ্য মন্ত্রী এবং চেয়ারম্যান শেখ মুজিবের পর বাকশালের ৩ নম্বর সদস্য। এছাড়া খন্দকার মুশতাক আহমেদের আরেকটা পরিচয় ছিল, তিনি হচ্ছেন দাউদকান্দির নামজাদা পীর সাহেব আলহাজ হযরত খন্দকার কবির উদ্দিন আহমেদের পুত্র এবং আওয়ামী লীগের ভেতরে সবচেয়ে কম বিতর্কিত ব্যক্তিত্ব, এবং ঢাকার হাইকোর্ট ও পাকিস্তান সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট হিসেবে তার যথেষ্ট সুখ্যাতিও ছিল। ১৯৭১ সালে স্বাধীনতা সংগ্রামের সময় মুশতাক আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট ছিলেন। তাজউদ্দিন আহমেদের নেতৃত্বে গঠিত মুজিবনগর প্রবাস সরকারের তিনি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী। ১৯৭১ শরৎকালে ডক্টর হেনরি কিসিঞ্জার আওয়ামী লীগে ভাঙন ধরানোর চাল খেলে পাকিস্তানের ভাঙন রোধ করতে চেয়েছিলেন। সেই ষড়যন্ত্রের সঙ্গে মুশতাক জড়িত ছিল বলে কলকাতা থেকে ঢাকায় ফিরে এসে পররাষ্ট্র দফতরের গদি তিনি আর পেলেন না। খন্দকার মুশতাককে দেয়া হলো বন্যা নিয়ন্ত্রণ, পানি সম্পদ ও বিদ্যুৎ উন্নয়ন মন্ত্রণালয়ের ভার। ১৯৭৫ সালে শেখ মুজিব প্রেসিডেন্ট শাসিত সরকারের প্রবর্তন করলে মুশতাক পেলেন বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব। বাণিজ্য মন্ত্রীর সঙ্গে রশিদের সাক্ষাৎকারের সময় নির্ধারিত হলো ২ আগস্ট সন্ধে ৭টায়। সবার দৃষ্টি এড়ানোর জন্য বেসামরিক পোশাকে রশিদ খন্দকার মুশতাক আহমেদের পুরনো ঢাকাস্থ আগা মসজিদের ল্যানের বাড়িটিতে গিয়ে হাজির হলেন। পরে যাতে কেউ জিজ্ঞেস করলে কিংবা জানতে চাইলে বিপদে পড়তে না হয় সেজন্য রশিদ স্কুটার কেনার জন্য পারমিটের একটা দরখাস্তও সঙ্গে নিয়ে যায়। একজন রাজনীতিকের বাড়িতে একজন সৈনিকের উপস্থিতি নিয়ে কথা উঠলে ওই দরখাস্তটা দেখিয়ে সন্দেহ দূর করার জন্যই সে তা করেছিল। মুশতাক তাকে দোতলার একটি ঘরে স্বাগত জানালেন। কিছুক্ষণ ধরে টুকিটাকি বিষয়ে আলাপ আলোচনার পর রশিদ বর্তমান রাজনৈতিক অবস্থা নিয়ে আলাপ শুরু করেন। তারা সেদিন প্রায় ২ ঘন্টা ধরে আলাপ করেছিলেন। রশিদের ভাষায় আমরা কিছুক্ষণ রাজনৈতিক সমস্যা নিয়ে কথাবার্তা বলি, পরোক্ষভাবে দেখছিলাম এতে তিনি কি রকম বোধ করেন। পরে আমি তাকে জিজ্ঞেস করলাম, আওয়ামী লীগের প্রবীণতম সদস্য এবং শেখ মুজিবের একজন অত্যন্ত ঘনিষ্ঠ লোক হিসেবে শেখ মুজিবের নেতৃত্বে দেশ কোনো উন্নতি প্রত্যাশা করতে পারে বলে তিনি মনে করেন কিনা। তিনি পরিষ্কার ভাষায় জবাব দিয়েছিলেন, না, জাতি তার নেতৃত্বে কোনো উন্নতি প্রত্যাশা করতে পারে না। তারপর আমি বলেছিলাম, এটাই যদি সত্যি হবে তাহলে আপনারা তাকে ছেড়ে যাচ্ছেন না কেন? তিনি উত্তরে তিনি উত্তরে বলেছিলেন, এটাও আসলে অতটা সহজ নয়। তারা এতই কাপুরুষ ছিল যে তার সব অপকর্মই তারা মেনে নিয়েছিল। রশিদ আরও বলল, আমি জিজ্ঞেস করেছিলাম, দেশের এ পরিস্থিতিতে কেউ যদি শেখ মুজিবকে জোরপূর্বক সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলে তাহলে তাকে ঠিক হবে? তিনি বলেছিলেন, দেশের স্বার্থে সম্ভবত এটি একটি ভালো কাজ হবে, কিন্তু কাজটা খুবই কঠিন। এটাই আসলে মুশতাকের হুবহু মুখের কথা ছিল কিনা সঠিক করে বলতে বললাম। সে উত্তর দিল, হ্যাঁ। তিনি বলেছিলেন, এটি একটি অত্যন্ত কঠিন কাজ, তবে কেউ যদি তা করতে পারে তাহলে সম্ভবত সেটি হবে একটি মহৎ কর্ম। রশিদকে আমি তখন প্রশ্ন করলাম, তাহলে তিনি রাজি হয়েছিলেন? রশিদের উত্তর, হ্যাঁ হ্যাঁ, তিনি রাজি হয়েছিলেন। এমনকি মুশতাক আমাকে জিজ্ঞেস করেছিলেন, যদি তাকে সরিয়ে দেওয়া হয় তাহলে তার পরিবর্তে কে আসবে? বিকল্প তো থাকা উচিত। রশিদ মুশতাকের নিকট ব্যাখ্যা করেছিল যে, যদি কেউ শেখ মুজিবকে সরিয়ে দেওয়ার কথা চিন্তা করে থাকে তাহলে তারা নিশ্চয়ই মুজিবের বিকল্পও ঠিক করে রেখেছে, বিশেষ করে এমন একজনকে যে রাজনৈতিক দিক থেকে অন্তত তার সমকক্ষ হবে। খন্দকার মুশতাক আহমেদ রশিদের আভাসে ইঙ্গিতে কথা বুঝতে পেরেছিল কিনা জিজ্ঞেস করলে সে বলল, আমি যখন তার সঙ্গে এই নিয়ে আলাপ করতে গেছি তখন অবশ্যই তিনি আমার ওইসব ইঙ্গিতের কথা আমি কি বুঝাতে চাচ্ছিলাম তা তিনি হৃদয়ঙ্গম করেছেন। না বোঝার কোনো কারণই ছিল না। খন্দকার মুশতাক আহমেদের মাঝে শেখ মুজিবের বিকল্প খুঁজে পেয়ে রশিদ মনে মনে সান্ত্বনা পেল। রশিদ ফারুককে এ খবরটি দিলে ফারুক বলল, আমার ধারণায় তুমি ঠিকই আছো, তবে এটা পুরোপুরি তোমার ব্যাপার। ফারুক এই ভেবে খুশি হয়েছিল যে শেষ পর্যন্ত তার পরিকল্পনা একটা রূপ নিতে যাচ্ছে। আমি পৃথকভাবে ফারুক এবং রশিদের অনেকগুলো সাক্ষাৎকার টেপে রেকর্ড করেছি। ওইসব সাক্ষাৎকারে তারা শপথ করে বলেছে যে শেখ মুজিবের হত্যার পূর্বে এভাবেই খন্দকার মুশতাককে অবগত করানো হয় এবং তিনি মৌন সম্মতি জ্ঞাপন করেন। খন্দকার মুশতাককে যখন আমি জিজ্ঞেস করি তখন তিনি তা অস্বীকার করেন। আমি কিন্তু এই ২ মেজরকে অবিশ্বাস করার কোনো কারণ খুঁজে পাইনি। তারা পরিষ্কার করে বলেছে যে মুশতাককে তারা আগস্টের ২ তারিখে মুজিব হত্যার পরিকল্পনায় অন্তর্ভুক্ত করেছিল। ঘটনাটি মুজিব হত্যার মাত্র ১৩ দিন আগে। এর ফলে খন্দকার মুশতাক তার সহযোগী তাহির উদ্দিন ঠাকুর প্রমুখ সহকর্মীর সঙ্গে বিস্তারিত আলোচনার সময় পান। শেখ মুজিবকে হত্যার পর কে কোন পদে আসীন হবেন সে নিয়েও তারা মতামত ব্যক্ত করেন।
তারপরে তাদের দলেরই কোনো একজন এই গোপন পরিকল্পনার কিছু তথ্য আমেরিকান দূতাবাসের একজন যোগাযোগ রক্ষাকারীর কাছে ফাঁস করে দেয়। 15ই আগস্ট বিস্ময়ের সঙ্গে ফারুক লক্ষ্য করে যে যখন তার লোকেরা মুজিবের বাড়ি ও শেরনিয়াবাতের বাড়িতে হত্যাকাণ্ড চালাচ্ছিল, তখন আমেরিকান দূতাবাসের কয়েকটি গাড়ি শহরের চতুর্দিকে ছোটাছুটি করছিল। রশিদ খন্দকার মুশতাককে নিয়ে রেডিও স্টেশনে পৌঁছার অনেক আগেই তাহিরউদ্দিন ঠাকুর সেখানে উপস্থিত হয়েছিল। মুশতাকের বেতার ভাষণটি তাহিরউদ্দিন ঠাকুরেরই লেখা। ভাষণটি যেভাবে লেখা হয়েছিল তাতে পরিষ্কার বোঝা যায় যে এটা বেশ সময় ধরে যথেষ্ট চিন্তা ভাবনা করে লেখা। শেখ মুজিবের হত্যার পর তাহিরউদ্দিন ঠাকুর পশ্চিমা এক সাংবাদিকের সঙ্গে সাক্ষাৎকারে বলেছিল যে মুজিব হত্যার পরিকল্পনাটি তার বাড়িতেই মাত্র 2 রাত আগে চূড়ান্ত করা হয়েছিল। ফারুক আর রশিদ কিন্তু শপথ করে বলেছে যে তারা ওই ধরনের কোনো বৈঠকে উপস্থিত ছিল না। এমনকি মুজিব হত্যার আগে তাহিরউদ্দিন ঠাকুরের সঙ্গে তারা কোনো রকম যোগাযোগই করেনি। তারা তাহিরউদ্দিন ঠাকুরকে এই ব্যাপারে চ্যালেঞ্জ করতে প্রস্তুত বলে সে সময় জানিয়েছিল। সুতরাং ঠাকুর যদি সত্য কথাও বলে থাকেন, তাহলে 13ই আগস্ট তার বাড়িতে যে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছিল সেটি ছিল একান্তই মুশতাক আহমেদের অনুসারীদের একটি ঘরোয়া বৈঠক। হয়তো এটি আয়োজন করা হয়েছিল দুই মেজরের হত্যাকাণ্ড পরিচালনার ব্যাপারে তাদের সমর্থন চূড়ান্ত করার জন্যই। শেখ মুজিবের হত্যাকাণ্ডের বিষয়টি আগে থেকেই খন্দকার মুশতাক জানতেন বলেই এই ঘটনাবলী সাক্ষ্য দিচ্ছে। অবশ্য এতে করে এমন কিছু প্রমাণিত হচ্ছে না যে খন্দকার মুশতাক ও তার অনুগামীরা আলাদাভাবে শেখ মুজিবকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেছিল। যদিও আরও আগেই শেখ মুজিবকে হত্যার পরিকল্পনা হাতে নিয়েছিল এদের মধ্যে মাওবাদী বামপন্থী দল সর্বহারা পার্টি এবং জাতীয় সমাজতান্ত্রিক দল উল্লেখযোগ্য। কিন্তু দুই মেজরের কাণ্ডকীর্তি অন্যান্যদের সকল জল্পনা কল্পনা ছাড়িয়ে গেল। গোয়েন্দা বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আমাকে জানায় যে 1975 সালের আগস্টের প্রারম্ভে তার বিভাগ শেখ মুজিবকে উৎখাতের কমপক্ষে 5টি সম্ভাব্য ষড়যন্ত্রের তদন্ত চালাচ্ছিল। সেনাবাহিনীর তরুণ অফিসারদের মধ্যে চরম অসন্তোষ ছিল ওই হিসেবের অতিরিক্ত। একজন সংশ্লিষ্ট রাজনীতিবিদ সে সময় তার স্ত্রীর শাড়ি কেনার অজুহাতে কলকাতা যান, কিন্তু তিনি দমদম বিমানবন্দরের বাইরে যাননি। ওই সময় তিনি একজন পশ্চিমা কূটনীতিকের সঙ্গে আলোচনায় বসেন। আরেকটি রিপোর্টে দেন শেখ মুনি। তিনি জানান যে খ্যাতনামা রাজনীতিবিদ একটি ঘরোয়া নৈশভোজে কিছু অবাঞ্ছিত ব্যক্তি এবং জেনারেল ও ব্রিগেডিয়ার পদমর্যাদার কমপক্ষে 3 জন ঊর্ধ্বতন সামরিক অফিসারকে আপ্যায়ন করে। বাংলাদেশ দি আনফিনিশড রেভলিউশন গ্রন্থের রচয়িতা লরেন্স লিফসুলজ 1979 সালের 15ই আগস্ট শেখ মুজিবুর রহমানের চতুর্থ মৃত্যুবার্ষিকীতে 1979 সালের 15ই আগস্ট শেখ মুজিবুর রহমানের চতুর্থ মৃত্যুবার্ষিকীতে লন্ডনের গার্ডিয়ান পত্রিকায় এক চমৎকার প্রতিবেদন প্রকাশ করেন। প্রতিবেদনটিতে লেখা হয়েছিল শেখ মুজিবের গুপ্ত হত্যার আড়ালে লুকায়িত নেপথ্য কাহিনী নিয়ে। তার ভাষায়, বাঙালি ও বিদেশি কূটনীতিকদের একটি ওয়াকিবহাল মহল দাবি করে যে মুশতাক এবং তার রাজনৈতিক সঙ্গীর 1 বছরেরও বেশি সময় ধরে মুজিব হত্যার পরিকল্পনার সঙ্গে জড়িত ছিল। ঢাকাস্থ আমেরিকান দূতাবাসের জনৈক ঊর্ধ্বতন কর্মকর্তা আর ওয়াকিবহাল বাংলাদেশের সূত্র এই ব্যাপারে একমত যে মার্কিন যুক্তরাষ্ট্র আগে থেকেই মুজিব হত্যার চক্রান্ত সম্বন্ধে অবগত ছিল। মুজিবের মৃত্যুর কম করে হলেও 6 মাস আগে থেকেই ষড়যন্ত্রে জড়িত ব্যক্তিবর্গের সঙ্গে মার্কিন দূতাবাসের কর্মকর্তারা আলোচনা বৈঠক চালিয়ে যাচ্ছিল। মার্কিন দূতাবাসের একজন উচ্চপদস্থ কূটনীতিকের মতে শেখ মুজিবের উৎখাতের ব্যাপারে আগ্রহী ব্যক্তিবর্গ মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলছিল। 1974 সালের নভেম্বর থেকে শুরু করে 1975 সালের জানুয়ারি মাস পর্যন্ত সংশ্লিষ্ট লোকদের সঙ্গে দূতাবাসের কর্মকর্তাদের বহু বৈঠক অনুষ্ঠিত হয়। ওইসব বৈঠকের উদ্দেশ্য ছিল যদি বাংলাদেশে আসলেই অভ্যুত্থানের মাধ্যমে একটা রাজনৈতিক পট পরিবর্তন করা যায়, তাহলে এতে মার্কিন সরকারের প্রতিক্রিয়া কী হবে তা অনুধাবন করা। দুর্ভাগ্যক্রমে লিফসুলজ ওইসব বাংলাদেশি যারা মার্কিন দূতাবাসের সঙ্গে যোগসাজশ রক্ষা করেছিল তাদের পরিচয় দেননি বা দিতে পারেননি। প্রতিবেদন থেকে অনুমেয় যে ওই সকল লোকজন বেসামরিক ব্যক্তি ছিল, 2 মেজর ওই ঘটনার সঙ্গে সংযুক্ত ছিল না। ফারুক আর রশিদ আমার সঙ্গে শপথ করে বলেছে যে তারা কোনো দেশি বা বিদেশি মিশনের সঙ্গে কোনো রকম যোগাযোগ স্থাপন করেনি। কিন্তু লিফসুলজ বলেন যে একজন ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তা তাকে 1975 সালের জানুয়ারি মাসে জানিয়েছিল যে তার দূতাবাস থেকে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয় যে তারা এ ধরনের ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িয়ে পড়বে না। লিফসুলজ তার প্রতিবেদনে বলেন, যদিও মার্কিন দূতাবাসের উচ্চ পর্যায়ে এই সিদ্ধান্ত নেওয়া হয় যে তারা কোনোভাবেই মুজিব বিরোধীদের সঙ্গে কোনো রকম যোগাযোগ রক্ষা করবে না, কিন্তু পরবর্তীতে মার্কিন কর্মকর্তাদের মধ্যেই এ নিয়ে বিতর্কের সূচনা হয়।
দূতাবাসের যারা আগের বৈঠকগুলো সম্বন্ধে জ্ঞাত ছিল, তারা 1975 সালের গোড়ার দিকের ঘটনাবলী ছাড়া আর কিছুই তাদের ব্যক্তিগত জানা ছিল না বলে জানায়। অন্যান্যরা অভিযোগ করে যে যারা নিষ্কলুষ থাকতে চায় এমন কূটনীতিবিদ পর্যায়ে যোগাযোগ ছিন্ন হলেও পরে মার্কিন দূতাবাসে সিআইএ এর প্রধান ফিলিপ চেরি এবং অন্যান্য এজেন্টদের সঙ্গে চক্রান্তকারীদের যোগাযোগ সঠিকভাবেই কাজ করেছিল। সাক্ষাৎকারে অবশ্য চেরি তার বিরুদ্ধে আনীত অভিযোগ পরিষ্কারভাবে অস্বীকার করে, বাংলাদেশিরা নিজেরাই তা করেছিল। চেরি বলে, এটা ধারণা করা বোকামি যে কোনো বিদেশি সরকার জড়িত থাকলেই কেবল একটা অভ্যুত্থান ঘটতে পারে। প্রায় সকল অভ্যুত্থানের পেছনেই নিজের লোকদের সক্রিয়তা কাজ করে থাকে। মোশতাকের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের যোগসাজশ বা আতাত সম্বন্ধে জিজ্ঞাসা করা হলে চেরি বলেন, কিছু রাজনীতিবিদ এমনিতেই খুব বেশি বিদেশি দূতাবাসে যাওয়া আসা করে, সম্ভবত সেখানে তাদের যোগাযোগের ব্যাপারেও থাকতে পারে। তাই বলে কোনো অভ্যুত্থানের ব্যাপারে কোনো দূতাবাস জড়িত হবে এমন মনে করা ঠিক নয়। লিপসুলজ বলেন, 1975 সালের এপ্রিলে মুশতাক আহমেদ ও তার রাজনৈতিক সঙ্গীরা গোপনে সামরিক বাহিনীর সঙ্গে যোগাযোগ করেছিল। তাদের উদ্দেশ্য ছিল সামরিক বাহিনীকে তাদের পরিকল্পনার সঙ্গে জড়িত করা। সামরিক বাহিনীর কিছু সিনিয়র অফিসার দিয়ে তার অভ্যুত্থানটি ঘটাতে চেয়েছিল। তিনি আরও বলেন, ঘটনাবলী সম্পর্কে সম্যক অবগত বাংলাদেশের সামরিক বাহিনীর সূত্র থেকে বলা হয় যে অভ্যুত্থান ঘটনার ব্যাপারে সেনাবাহিনীর ডেপুটি চিফ মেজর জেনারেল জিয়াউর রহমানের নিকট নেতৃত্বের প্রস্তাব দেওয়া হলে তিনি প্রস্তাবিত অভ্যুত্থান পরিকল্পনায় আগ্রহ প্রকাশ করলেও তিনি সামরিক পদক্ষেপের নেতৃত্ব দিতে অনীহা প্রকাশ করেন। উপসংহারে লিপসুলজ বলেন, খন্দকার মোশতাকের গ্রুপ অভ্যুত্থানের জন্য বিশ্বাসযোগ্য সিনিয়র আর্মি অফিসার না পাওয়ায় জুনিয়র অফিসারদের পরিকল্পিত চক্রান্তকে এগিয়ে নিয়ে যায়। রশিদ স্বাভাবিকভাবেই খুব ধীর গতিতে কাজ করে, কিন্তু যখন সে আসছে শুক্রবারই অভ্যুত্থান ঘটানোর চূড়ান্ত ব্যবস্থা ফারুক সম্পন্ন করেছে বলে জানতে পারে, তখন সে তার দিকের সকল কাজ শেষ করার জন্য সচেষ্ট হয়ে ওঠে। 1975 সালের 13ই আগস্ট বেলা 2:30 আগা মসজিদ ল্যানস্থ খন্দকার মোশতাকের বাড়িতে রশিদ আবারও উপস্থিত হলো। এই সময় কোনো অ্যাপয়েন্টমেন্ট করা হয়নি। ওই দিন তাদের মধ্যে মাত্র 10 মিনিট আলাপ হয়। রশিদের মধ্যে এ সপ্তাহে বা তৎপরবর্তী কিছুদিনের মধ্যে খন্দকার মোশতাক আহমেদের বাইরে যাবার কোনো পরিকল্পনা ছিল কিনা তা জানাই ছিল ওই সাক্ষাতের মূল উদ্দেশ্য। রশিদের কথায়, আমি তাকে জিজ্ঞেস করেছিলাম কিছুদিনের মধ্যে দেশের বাইরে যাবার কোনো পরিকল্পনা আছে কিনা। তিনি বলেছিলেন যে তিনি কোথাও যাবেন না, তিনি ঢাকায় থাকবেন। আমি জিজ্ঞেস করলাম, তিনি কি এর কারণ জিজ্ঞেস করছিলেন? রশিদ হেসে বলল, না, তিনি অত্যন্ত চালাক লোক, তিনি নিশ্চিত বুঝে ফেলেছিলেন। মুশতাক রাজি। খন্দকার মুশতাককে পাওয়া যাবে বলে আশান্বিত হয়ে রশিদ তাদের চক্রান্তে সাহায্যকারী অফিসারদের খুঁজে বের হয়। ইতিমধ্যেই রশিদ বুঝে নিয়েছিল কর্মরত অফিসারদের নিয়ে কোনো ভরসা নেই। কাজেই অত্যন্ত সুচতুরভাবে রশিদ এমন কিছু অবসরপ্রাপ্ত আর্মি অফিসারকে খুঁজতে লাগলো শেখ মুজিবের প্রতি যাদের আক্রোশ বিদ্যমান। ওই ধরনের লোক চক্রান্তের জন্য যথেষ্ট উপকার আসবে বলে সে মনে করল। ওই মুহূর্তে প্রাক্তন মেজর শরফুল হক ডালিমের কথা তার মনে পড়ে গেল। গাজী গোলাম মোস্তফার সঙ্গে এক অপ্রীতিকর ঘটনার জের হিসেবে মেজর ডালিমকে অবসর গ্রহণে বাধ্য করা হয়। ঘটনাটি ঘটেছিল 18 মাস আগে এক বিয়ের অনুষ্ঠানে। ডালিম ও রশিদের মতো আর্টিলারি অফিসার ছিল, সুতরাং রশিদ তাকে খুব ভালোভাবেই চিনত। সে ডালিমকে তার সঙ্গে গল্পের আমন্ত্রণ জানিয়ে টেলিফোন করল। সকাল 10টায় ডালিম রশিদের ক্যান্টনমেন্টের বাসায় এসে পৌঁছায়। ওই দিনটা ছিল আগস্টের 13 তারিখ। রশিদ অল্প কথায় ডালিমকে তাদের চক্রান্তের কথা জানায়। সে অবশ্য তাকে সময়, তারিখ এবং রণকৌশলের পরিকল্পনা সম্বন্ধে কিছুই জানালো না। রশিদ কেবল জানতে ছিল তাদের সঙ্গে যোগ দিতে তার কোনো আপত্তি আছে কিনা। ডালিম রশিদের প্রস্তাবে সম্মত হলো, কিন্তু একই সঙ্গে সে তার এক বন্ধুর সঙ্গে আলাপ করে নিতে চাইল। ডালিমের ওই বন্ধুটি তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী জেনারেল ওসমানীর এডিসি প্রাক্তন মেজর নূর। সে 1974 সালে ডালিম ও অন্যান্য কয়েকজন অফিসারের সঙ্গে অবসরপ্রাপ্ত হয়েছিল। ওই দিবাগত রাত 1টার সময় ডালিম নূরকে নিয়ে রশিদের বাসায় আসে। তাদের মধ্যে পরিকল্পনার বিভিন্ন দিক নিয়ে দীর্ঘ এবং বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। রশিদ তাদেরকে জানায় যে শেখ মুজিবের স্থলে আপাতত খন্দকার মোশতাককে বসানোর ব্যবস্থা করলে পরিকল্পনার সাফল্যের দিক থেকে সুবিধে হবে। নূর তাদের সঙ্গে থাকতে রাজি হয়ে গেল। তবে নূর বিশ্বাস করতে পারছিল না যে খন্দকার মোশতাক মুজিব হত্যার ষড়যন্ত্রে আসলে জড়িত থাকতে ইচ্ছুক। তার ভেতরে বিশ্বাস জন্মানোর জন্য রশিদ প্রস্তাব করে যে তারা 14ই আগস্ট ওই রাত প্রভাত হলেই বিকাল 5টার সময় আণবিক শক্তি গবেষণা কেন্দ্রের বাহিরে মিলিত হবে। সেখান থেকে রশিদ তাকে নিয়ে খন্দকার মোশতাক আহমেদের বাড়িতে যাবে।
বিকেলবেলায় প্রস্তাবিত স্থানে এসে বিস্ময়ের সঙ্গে রশিদ দেখতে পায় যে নূরের সঙ্গে এমন একজন অফিসার রয়েছে যার সঙ্গে এর আগে তার কোনো যোগাযোগ হয়নি। সে হলো প্রাক্তন মেজর শাহরিয়ার। রশিদ ওই সঙ্গীকে নিয়ে প্রথমে ইতস্তত করলেও পরে স্থির করল যে এ পর্যায়ে তার জন্য দ্বিতীয় কোনো পন্থা খোলা নেই। সুতরাং নূর রশিদকে শাহরিয়ারের উপর বিশ্বাস করা যায় বলে নিশ্চয়তা দিলে তারা তিনজন মিলে খন্দকার মোশতাকের বাড়ির দিকে রওনা হয়ে যায়। মন্ত্রীর সঙ্গে দেখা করার পূর্ব নির্ধারিত কোনো অ্যাপয়েন্টমেন্ট না থাকলেও খন্দকার মোশতাক তাদেরকে আন্তরিকভাবে স্বাগত জানান। এরপরই মুশতাক উপস্থিত অন্যান্যদের সঙ্গে পরিচিত হন। রশিদ বর্ণনা করে যে তারা কেবল তাকে সাদর সম্ভাষণ জানাতে এখানে এসেছে। তারপর সামান্য কিছুক্ষণ আলাপচারিতা আর রসিকতা শেষে তারা বেরিয়ে চলে আসে। এতে করে নূর আর শাহরিয়ার পরিষ্কার বুঝে নেয় যে খন্দকার মুশতাকের সঙ্গে রশিদ অনেক দূর এগিয়ে গেছে। রশিদ জানায় যে তারা আমাকে বলেছিল যে কোনো সময় যে কোনো ধরনের সহযোগিতা করার জন্য আমরা প্রস্তুত আছি। ফারুক ইউনিট নৈশ মহড়ার জন্য ক্যান্টনমেন্টে দাঁড়িয়ে নিউ এয়ারপোর্টে প্রস্তুত থাকতে রশিদ ডালিম, নূর আর শাহরিয়ারকে ওই জায়গায় তার সঙ্গে মিলিত হতে বলে দেয়। তাদের উপস্থিতি নিশ্চিত করার জন্য আসল কথাটি সে বলে দেয় যে ওখানে গিয়ে তারা পুরোপুরি সামরিক প্রস্তুতি দেখতে পাবে এবং সেখানে কৌশলগত পরিকল্পনার বিভিন্ন দিক নিয়ে অধিকতর ব্যাপক আলোচনা করা যাবে। এমনকি ওই শেষ পর্যায়ে এসেও রশিদ তার সহযোগী ষড়যন্ত্রকারীদের কাছ থেকে পুরো সত্যটি প্রকাশে বিশ্বাস করতে পারেনি, যা সে নিজে মাত্র ৪৮ ঘন্টা আগে ফারুকের কাছ থেকে জানতে পেরেছিল। শেখ মুজিবকে পরদিন সকালেই চিরতরে দুনিয়া থেকে বিদায় করে দেয়া হবে। এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা, শেখ মুজিবুর রহমান। অধ্যায় ৭, শেখ মুজিবের হত্যাকাণ্ড। তার সময় ফুরিয়ে এসেছে। কাজটা অত্যন্ত গোপনে সমাধা করতে হবে। আন্ধা হাফিজ। ১৯৭৫ সালের ১৪ই আগস্ট। বেলা ১১টা ছাড়িয়েছে কেবল। সময় যেন অতি দ্রুত বেগে মহিলার নাগালের বাইরে চলে যাচ্ছে। চট্টগ্রামের এক বাজারের মাঝামাঝি এসে তার ট্যাক্সি বিকল হয়ে পড়েছে। বিকল গাড়িতে বসে মেজর ফারুকের স্ত্রী ফরিদা দুশ্চিন্তায় ঘেমে একেবারে গোসল করার উপক্রম। ১ ঘন্টারও বেশি সময় ধরে সে হালি শহরে অবস্থানরত আন্ধা হাফিজের নিকট একটা জরুরি খবর পৌঁছানোর চেষ্টা করছিল। ফরিদা ঢাকা থেকে এর আগের দিন বিকালে চট্টগ্রাম এসেছে। তার সঙ্গে তার মাও ঢাকা থেকে চট্টগ্রাম ফিরে এসেছিল। ফারুক তাকে অন্ধ দরবেশের সঙ্গে আলোচনা করতে পাঠিয়েছিল। তার স্পষ্ট নির্দেশ ছিল তাকে বলবে, আমি ১৫ তারিখেই কাজটা করতে যাচ্ছি। আল্লাহর প্রতি সম্পূর্ণ বিশ্বাস রেখে আমি ইসলাম ধর্ম আর দেশের জন্যই এ কাজ করছি। আমি যা করছি তা জনগণের মঙ্গলের জন্যই করছি। তাকে আরও বলবে আমি যা করছি তা আমার অভিলাষ কিংবা ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য করছি না। যে কোনো পরিস্থিতিতে আমি আল্লাহর পথ অনুসরণ করতে প্রস্তুত। আমি চাই যে তিনি আমাকে বলুক আমি কি ঠিক পথেই চলেছি না ভুল পথে চলেছি। তিনি যদি অন্য কিছু করতেও বলেন আমি তাই করব। ফারুক ফরিদাকে দুপুরের মধ্যেই আন্ধা হাফিজের বক্তব্য টেলিফোনে ঢাকায় জানিয়ে দিতে বলেছিল। ফরিদার কথা বেবি ট্যাক্সি পেতে আমাদের বেশ কষ্ট করতে হয়েছিল। শেষ পর্যন্ত একটা মিললেও পথে সেটা কয়েকবার বিকল হয়ে পড়েছিল। দরবেশজির কাছে অবশেষে পৌঁছা গেল, কিন্তু কি আশ্চর্য! ট্যাক্সি চালক পথে আমাদের এতটা অসুবিধার জন্য দুঃখ প্রকাশ না করে বরং উল্টো আমাদের কাছে ২৭ টাকা ভাড়া বেশি চেয়ে বসল। ফরিদা গিয়ে দেখল দরবেশ আন্ধা হাফিজ লুঙ্গি ও সুতি গেঞ্জি গায়ে, পায়ের উপর পা তুলে একটা নিচু চৌকিতে বসে আছেন। কিছু কাপড় তার কামরার একটা ছোট রশিতে ঝুলছিল। ফরিদা একটা বেতের মোড়ায় গিয়ে বসল। সে যেন মোড়ায় বসে অদৃশ্য কিছু ফুলের সুগন্ধ পাচ্ছিল। মৃদুমন্দ ঠান্ডা একটা বাতাস এসে তার শরীর স্বস্তিতে ভরিয়ে দিল, কিন্তু রুমের ভেতরে কোথাও কোনো পাখার চিহ্ন তার চোখে পড়ল না। তার মনে জাগতে লাগলো স্বর্গীয় বাতাসে আন্ধা হাফিজকে গরমের মধ্যে ঠান্ডা করে রেখেছে। অন্ধ দরবেশ ফরিদার হাত নিজের হাতের উপর নিয়ে নীরবে ফারুকের পাঠানো সংবাদ শুনে নিলেন। তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে আবেগজড়িত কণ্ঠে উর্দু ভাষায় আন্ধা হাফিজ বলতে লাগলেন, তার সময় ফুরিয়ে এসেছে। তোমাদের যা করার করে ফেলো, তবে অত্যন্ত গোপনে কাজটা করতে হবে। আবারও এক লম্বা নীরবতা। তারপর তিনি ফরিদাকে বললেন, ফারুককে বলো কাজটা শুরু করার আগে সে যেন আল্লাহর রহমতের জন্য সর্বান্তকরণে দোয়া করে নেয়। তার সাথীরাও যেন একইভাবে দোয়া করে নেয়। ২টি সূরা দিলাম, সে যেন অনবরত তা পাঠ করতে থাকে। তাহলে তার মন পবিত্র থাকবে ও পবিত্র চিন্তা ছাড়া সে আর কোনো চিন্তাই করতে পারবে না। ফরিদা বিদায় নেবার জন্য উঠে দাঁড়ালো।
যাবার পূর্ব মুহূর্তে সে তার স্বামী ও তার সাথীদের জন্য দোয়া করতে আন্তা হাফিজকে অনুরোধ জানালো। আন্তা হাফিজ তাকে সান্ত্বনা দিয়ে বললেন, চিন্তা করো না, আমি তাকে আল্লাহর হাতে সঁপে দিয়েছি। এটা তার ইচ্ছে, তিনিই তাদের রক্ষা করবেন। ফরিদার ভোগান্তি শেষ হলো না। বাবার বাড়িতে ফিরে এসে দেখে ঢাকার টেলিফোন লাইন অচল। 2 ঘন্টা পরে লাইন পেলেও তখন আবার ফারুকের দিক থেকে কোনো জবাব আসছিল না। তখন ফরিদা তার বোনের বাসায় টেলিফোন করলো, কিন্তু তাতেও কথা বোঝা যাচ্ছিল না। উপায়ান্তর না দেখে সে তার শ্বশুরকে ফোন করে। শ্বশুর রিসিভার উঠালে ফরিদা বলল, ফারুককে আমার জরুরি দরকার, আপনি তাকে এক্ষুনি আমায় টেলিফোন করতে বলুন। ডাক্তার রহমান গিয়ে দেখেন তার ছেলে গভীর নিদ্রায় আচ্ছন্ন। তিনি মনে করলেন সকাল সকাল বাসায় ফিরে কোনো কাজ হাতে না থাকায় একটুখানি ঘুমিয়ে নিচ্ছে। পরিশেষে বিকাল ৫টার সামান্য কিছু আগে ফরিদা ওই সাংঘাতিক নির্দেশমালা ফারুককে পাঠাতে সক্ষম হয়। কেবল আন্ধা হাফিজই শেখ মুজিবের নক্ষত্রে তার পতনের আভাস দেখতে পাননি। প্রেসিডেন্টের ব্যক্তিগত স্টাফের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা রুহুল কুদ্দুস, একজন খ্যাতনামা শৌখিন হস্তরেখা বিশারদ। জুলাই মাসের গোড়ার দিকে প্রেসিডেন্টের হাত দেখার সুযোগ হয়েছিল। তার হাত দেখে সে এতই ভড়কে গিয়েছিলেন যে কালবিলম্ব না করে তিনি তার স্ত্রীকে নিয়ে লম্বা চিকিৎসা ছুটির নামে ইউরোপে পাড়ি জমান। এতেই তিনি তার প্রাণে বেঁচে গিয়েছিলেন। মুজিব হত্যার সময় তিনি দেশে ছিলেন না। বাংলাদেশ সরকার কয়েক মাস চেষ্টা করেও তাকে দেশে ফিরিয়ে আনতে পারেনি। অবস্থা দৃষ্টে মনে হয় আসলে শেখ মুজিবের পরিবারের বিরুদ্ধেও ভাগ্য কাজ করছিল। আগস্টের 10 তারিখে শেখ মুজিবের প্রিয় ভাগ্নির বিয়ে উপলক্ষে ঢাকায় জ্ঞাতি গোষ্ঠীর সবাই জড়ো হয়েছিল। অনুষ্ঠান উপলক্ষে শেরনিয়াবাতের ছেলেরা খুলনা থেকে বেশ কিছু বন্ধু-বান্ধবও সঙ্গে নিয়ে এসেছিল। তারা সবাই ঢাকায় অবস্থান করছিল, কারণ 14 আগস্ট ছিল শেরনিয়াবাদের মায়ের চেহলাম। ফারুক আর রশিদ যখন এই গোষ্ঠীর উপর আঘাত হানার চূড়ান্ত পর্যায়ে চলে আসে, তখন তারা সবাই ধানমন্ডির মাত্র আধা বর্গমাইল এলাকায় অবস্থান করছিল। ঘটনাচক্রে আরেকটি ব্যাপার মেজরদের পক্ষে কাজ করছিল। অবশ্য তারা এর ব্যাপারে খুব একটা বড় রকমের ভরসা করেনি। রক্ষী বাহিনীর লৌহমানব শক্তিধর কমান্ডার ব্রিগেডিয়ার নুরুজ্জামান দেশ ভ্রমণে ইউরোপে ছিলেন। তার জায়গায় একজন তুলনামূলকভাবে জুনিয়র অফিসার কাজ করছিলেন এবং এই প্রথমবারের মতো তিনি দায়িত্ব নিয়ে কাজ করছিলেন। সুতরাং সাধারণভাবে রক্ষী বাহিনী কোনো দুর্ঘটনা মোকাবেলার জন্য যতটা প্রস্তুত থাকে, ওই সময় তারা এতটা প্রস্তুত ছিল না। আগস্টের ওই দুর্ভাগা দিনটিতে শেখ মুজিব অবশ্য তার প্রত্যাশার স্বর্ণশিখরে অবস্থান করছিলেন। বাকশালের একদলীয় শাসন ব্যবস্থা চূড়ান্ত করা হয়েছে। সপ্তাহান্তেই ৬১ জন জেলা গভর্নর তাদের কর্মস্থলে চলে যাবে। শেখ মুজিবের মাথায় আরেকটা বুদ্ধি কাজ করছিল। পরের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার একটি গুরুত্বপূর্ণ ভাষণ দেওয়ার কথা। গোপনে একটা ব্যবস্থা পাকা করা হয়েছিল যে ওই সভাতেই জনগণের দ্বারা তাকে আজীবন প্রেসিডেন্ট ঘোষণা করা হবে। বিরোধী দলের কোনো অস্তিত্বই ছিল না, অথচ তার অবস্থান ছিল ধরাছোঁয়ার বাইরে। মুজিব জানতে পারেননি মেজররা কি করছে, যদিও তার কানে খবর এসেছিল যে ক্যান্টনমেন্টে কিছু একটা হচ্ছে। পাকিস্তানি অভিজ্ঞতা থেকে মুজিবের ধারণা জন্মেছিল যে বিপদ সবসময় সেনাপতিদের দিক থেকেই থাকে। কাজেই তিনি তার গোয়েন্দা বিভাগকে কেবল সেই দিকে বিশেষ নজর রাখতে নির্দেশ দিয়েছিলেন। তিনি জুনিয়র অফিসারদের মোটেই পাত্তা দেননি। ওই ভুলের মাসুল তাকে জীবন দিয়েই দিতে হয়েছিল। নিয়মমাফিক ফার্স্ট বেঙ্গল ল্যান্সার ও দ্বিতীয় ফিল্ড আর্টিলারির যুক্ত মহড়া 14 আগস্ট রাত 10টায় শুরু হলো। দুটি ইউনিটের প্রায় 600 সৈন্য ক্যান্টনমেন্টের পেছনে নির্মীয়মান নতুন এয়ারপোর্টের কাছে অংশ নিতে গিয়েও তাদের কমান্ডারদের মনে কি আছে তা একটুও টের পায়নি। ফারুক আর রশিদ আন্ধা হাফিজের নির্দেশিত কঠোরতম গোপনীয়তা বজায় রেখে চলছিল। সকল স্বাভাবিক ও গতানুগতিক কাজের মধ্যে একটা কাজ করা হয়েছিল অস্বাভাবিক। একটা আর্টিলারি রেজিমেন্টের 3 কোম্পানি ব্যাটারিকে বেরিয়ে এসে কেবল রাইফেল নিয়ে সজ্জিত হতে বলা হয় এবং 12টি ট্রাকে ভর্তি হয়ে মহড়ার স্থানে যেতে নির্দেশ দেওয়া হয়। এমনকি শেষ নির্দেশটিও কারো মনে কোনো সন্দেহের উদ্রেক করতে পারেনি। এই জন্যে যে মেজর রশিদ রেজিমেন্টের দায়িত্ব গ্রহণ করার পর প্রায়ই এ ধরনের ট্রেনিং রুটিনে রদবদল করেছে। রশিদ 6টি 105 মিলিমিটার যুগোস্লাভ হাউইটজার এবং পর্যাপ্ত পরিমাণে গোলাবারি এয়ারপোর্টের আশেপাশে জড়ো করে। ক্রুরা জানতেই পারেনি রশিদের নির্দেশ অনুযায়ী কামানের লক্ষ্য স্থির করা হলো সেখান থেকে 4 মাইল দূরে রক্ষী বাহিনীর হেডকোয়ার্টারের দিকে। আরও 11টি কামান ইউনিট হেডকোয়ার্টারে ক্রু সহ মোতায়েন রাখা হয়েছিল। রেজিমেন্টাল অস্ত্রাগারের 18তম কামানটি ল্যান্সার গ্যারেজের ক্রুদের সঙ্গে নেয়ার জন্য নির্দেশ দিল।
স্বাভাবিক নিয়মে ফারুক সেখান থেকেই ২৮টি টি-৫৪ ট্যাঙ্ক নিয়ে রওনা দেয়। যান্ত্রিক গোলযোগের জন্য সেদিন পুরো সংখ্যার চেয়ে ২টি ট্যাঙ্ক কম নিয়েই ফারুককে যাত্রা করতে হয়। অধিনায়কদের ছাড়া প্রতি ইউনিটে প্রায় ৪ জন করে অফিসার উপস্থিত ছিলেন। আরও ২ জন অফিসারকে পুরোপুরি বিশ্বাস করতে না পারার কারণে মহড়া থেকে বাদ দেয়া হয়। শেখ মুজিবের ভাবমূর্তি এত বেশি নষ্ট হয়ে গিয়েছিল যে তাদের সৈন্যদের মুজিবের বিরুদ্ধে কিছু করতে বললে তা করতে তারা দ্বিধা করবে বলে ফারুক ও রশিদের বিন্দুমাত্র সন্দেহ ছিল না। পদাতিক বাহিনীর একটি ইউনিটকে এ অভ্যুত্থানের সঙ্গে জড়িত করার জন্য রশিদ শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে যাচ্ছিল। অভ্যুত্থানের সঙ্গে সেনাবাহিনীর সকল অংশকে একসঙ্গে জড়িত করাই ছিল এর রাজনৈতিক উদ্দেশ্য। এই লক্ষ্যে সে তার এক পুরনো বন্ধু মেজর শাহজাহানকে টেলিফোন করে। শাহজাহান তখন জয়দেবপুরের ১৬তম বেঙ্গল ইনফ্যান্ট্রির ভারপ্রাপ্ত অধিনায়ক। রশিদ তাকে বলছিল তার সৈন্যদের নিয়ে রাতে নতুন এয়ারপোর্টের কাছে অনির্ধারিত এই যৌথ মহড়ায় অংশ নিতে। সে অবশ্য মেজর শাহজাহানকে এ ব্যাপারে কিছু বলেনি, কিন্তু তার বিশ্বাস ছিল যে মেজর শাহজাহান তার ইউনিট নিয়ে এলে সে তাকে তাদের পরিকল্পনায় যোগ দিতে রাজি করাতে পারবে। অপ্রত্যাশিতভাবে সে রাজি হয়ে রাত ১০টায় তার ইউনিট নিয়ে মহড়ায় যোগ দেবে বলে জানায়। রশিদ অধীর আগ্রহে মেজর শাহজাহান, মেজর ডালিম, নূর আর শাহরিয়ারের আগমনের অপেক্ষা করছিল। রাত ১০:৩০ বেজে গেল, কিন্তু কোথাও কারো কোনো চিহ্নটি সে দেখতে পাচ্ছে না। এমন সময় টেলিফোন বেজে উঠল। অন্য প্রান্ত থেকে মেজর শাহজাহানের কণ্ঠ ভেসে এলো। শাহজাহান জানালো তার সৈন্যরা খুব ক্লান্ত। এ অবস্থায় তারা যৌথ মহড়ায় অংশগ্রহণ করতে পারছে না। হতাশাব্যঞ্জক এই খবর শুনে ফারুক ক্ষেপে গিয়ে মন্তব্য করে, মনে হচ্ছে সব বেঙ্গল টাইগাররাই এখন পোষা বিড়ালে পরিণত হয়েছে। এর মধ্যে মেজর ডালিম আর তার সঙ্গীদেরও কোনো খবর নেই। রাত প্রায় ১১টার দিকে তারা মেজর পাশা আর মেজর হুদাকে সঙ্গে নিয়ে জায়গা মতো চলে আসে। মেজর হুদা মিলিটারি গোয়েন্দা বিভাগের একজন অফিসার এবং ডালিমের ঘনিষ্ঠ বন্ধু। তারা একসঙ্গে আর্টিলারিতে কাজ করছে। রশিদ তার দল আর ১২ ট্রাক বোঝাই সৈন্য নিয়ে ট্যাঙ্ক গ্যারেজে ফারুকের সঙ্গে যোগ দেয়। সেখানে মধ্যরাতে প্রথমবারের মতো সবাইকে অপারেশনের পুরো বিবরণ জানানো হয়। ফারুক অপারেশনের সর্বময় নেতৃত্বে ছিল। শেখ মুজিবকে হত্যা করার কারণ এবং প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে পরিকল্পনায় যোগ দিতে রাজি আছে কিনা ফারুক জানতে চাইলে সকলেই সম্মতি জানায়। তারপরই বসে তারা কাজের কথায় ফিরে আসে। ফারুক তখন ঢাকা শহরের একটি সুপরিকল্পিত ট্যুরিস্ট ম্যাপ স্কোয়াড্রন অফিস টেবিলে রাখে। সে সকল জায়গায় ব্লক স্থাপন করতে হবে, সে সমস্ত জায়গায় সে দাগ কেটে দেয়। পরিকল্পনা মোতাবেক একটা ট্যাঙ্ক বিমানবন্দরের রানওয়ে আটকাবে আর সৈন্যরা মিরপুর ব্রিজ নিয়ন্ত্রণ করবে। অন্য দলগুলো পাঠানো হবে রেডিও স্টেশন, বঙ্গভবন আর নিউ মার্কেটের কাছে পিলখানায়। পিলখানা ব্যারাক বাংলাদেশ রাইফেলসের সদর দপ্তর। ৭৫ থেকে ১৫০ জন সৈন্যের বড় বড় ৩টি দল সাজানো হলো। ওই সুসজ্জিত ৩টি দলকে ৩টি প্রধান প্রধান টার্গেট শেখ মুজিব, আব্দুর রব শেরনিয়াবাদ এবং শেখ ফজলুল হক মনির বাড়িতে চূড়ান্ত আঘাতের দায়িত্ব নেওয়া হলো। শেখ মুজিবের বাড়িতে আক্রমণের জন্য ডালিমকে বলা হলে ডালিম রাজি হলো না। প্রেসিডেন্ট পরিবারের সঙ্গে তার পরিবারের একটা ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান ছিল। সম্ভবত সে কারণেই ডালিম খোদ শেখ মুজিবের উপর আক্রমণ চালাতে ব্যক্তিগতভাবে নারাজ হলো। তৎপরিবর্তে সে শেরনিয়াবাদের বাড়িতে সর্বাত্মক হামলা চালানোর দায়িত্ব নিল, আর শেখ মুজিবকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার ভয়ঙ্কর দায়িত্বটি নিল প্রাক্তন মেজর নূর এবং মেজর মহিউদ্দিন। তারা তাদের সঙ্গে নিল এক কোম্পানি ল্যান্সার। ফারুকের অত্যন্ত আস্থাভাজন এনসিও বা নন কমিশনড অফিসার রিসালদার মুসলে উদ্দিন ওরফে মুসলিমকে দেয়া হলো শেখ মনির বাড়িতে আক্রমণের দায়িত্ব। তার উপর নির্দেশ দেওয়া ছিল শেখ মুজিব, শেরনিয়াবাদ আর শেখ মনিরকে হত্যা করার এবং মুজিবের ২ পুত্র শেখ কামাল আর শেখ জামালকে বন্দী করার। আর কাউকে কিছু করা বারণ ছিল। তবে পরিকল্পনায় বাধা সৃষ্টি করতে পারে এমন যে কাউকে প্রয়োজন বোধে নিশ্চিহ্ন করে দেওয়ার নির্দেশ রইল। আসলে এই নির্দেশটি হত্যাযজ্ঞের পরিধি প্রশস্ত করার পথ খুলে দিয়েছিল। ফারুকের মতে রশিদের দায়িত্ব ছিল রাজনৈতিক গুটিগুলো সঠিকভাবে চালনা করা। অভিযান শুরু হবার সঙ্গে সঙ্গে রশিদ স্কোয়াড্রন লিডার লিয়াকতের কাছে যাবে, যাতে করে সে তার মিগ জঙ্গি বিমান থেকে প্রস্তুত থাকে। ঢাকার বাইরে থেকে কোনো সেনা ইউনিট ঢাকায় আসার চেষ্টা করলে সে তা ঠেকিয়ে দিবে। এছাড়া রশিদের উপর আরও ২টি গুরুত্বপূর্ণ দায়িত্ব বর্তায়। তার একটা ছিল খন্দকার মুশতাক আহমেদকে রেডিও স্টেশনে নিয়ে আসা
রেডিও স্টেশনে পৌঁছে মুজিব হত্যার ঘোষণা দেয়া আর দেশের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে খন্দকার মোশতাক আহমেদের নাম ঘোষণা করা। অন্য দায়িত্বটি ছিল মুজিব হত্যার পর ব্রিগেড হেড কোয়ার্টারের উচ্চপদস্থ সামরিক অফিসারদের সমর্থন আদায়ের চেষ্টা করা। অত্যন্ত বুদ্ধিমান ফারুক তার সহকর্মী অফিসারদের মনস্তাত্ত্বিক পরিস্থিতি সম্পর্কে সম্যক ধারণা করতে পেরেছিল। তার জানা ছিল যে ঢাকায় কোনো সেনা ইউনিটকে হতে প্রস্তুত তাদের কমপক্ষে ২ ঘন্টা সময় লেগে যাবে। সে মোটামুটি নিশ্চিত ছিল যে শেখ মুজিব দুনিয়াতে নেই। এ খবর একবার প্রতিষ্ঠিত হয়ে গেলে সামরিক কমান্ডাররা তাদের জীবন আর চাকরির ভয়ে কোনো পদক্ষেপ নেয়ার আগে অন্তত দুবার ভেবে দেখবে। কাজেই সে তাদেরকে নিয়ন্ত্রণে রাখার চিন্তাই করেনি। তার পরিবর্তে ভয়ঙ্কর হত্যাকাণ্ডটি ঘটে যাবার পর সেই রশিদকে তাদের সমর্থন লাভের জন্যে পাঠাবার সিদ্ধান্ত নেয়। প্রায় সবকটা ঘটনাতেই ফারুকের ধারণা অথবা সিদ্ধান্ত একেবারে কানায় কানায় সত্যি বলে প্রমাণিত হলো। অভিযানে তার প্রধান লক্ষ্যসমূহ সঠিকভাবে অর্জিত হওয়ার ব্যাপারে ফারুকের কোনো সন্দেহই ছিল না। ৩টি প্রধান বড় দলকে এভাবে নির্দেশ দেওয়া হয়েছিল যে তাদের লক্ষ্যবস্তুতে বাধা সৃষ্টিকারী যেকোনো কিছুকে নিশ্চিহ্ন করে দেওয়ার অধিকার তাদের থাকবে। তার জানা ছিল সবাই ব্যর্থ হলেও তার ল্যান্সার এ ব্যাপারে ব্যর্থ হবে না। সুতরাং সে নিচে নিল অভিযানের সবচাইতে গুরুত্বপূর্ণ আর বিপদসংকুল কাজটি এবং তা ছিল দুর্ধর্ষ রক্ষা বাহিনীকে সামলানোর কাজ। সাধারণ অবস্থায় অতর্কিতে আক্রমণ চালানো হলে ২৮টি ট্যাঙ্ক দিয়ে একত্রে জমাট বাঁধা ৩,০০০ রক্ষী বাহিনীর একটি দলকে অকেজো করে দেয়া তেমন কোনো কঠিন কাজই নয়। কিন্তু প্রকৃতপক্ষে ফারুকের ট্যাঙ্কগুলো ছিল একেবারে শূন্য, কোনো গোলাবারুদই ছিল না এতে, এমনকি ট্যাঙ্কের মেশিনগুলোতেও কোনো গুলি ছিল না। ওই অবস্থায় কেউ তাকে সত্যিকারভাবে প্রতিরোধ করতে চাইলে তার কিছুই করার থাকতো না। পরে জানানো হয়েছিল যে ট্যাঙ্কের সকল গোলাবারুদ জয়দেবপুরের অর্ডিন্যান্স ডিপোতে তালাবদ্ধ করে রাখা হয়েছিল। শেখ মুজিব প্রথম দিকে মিশরের এই ট্যাঙ্ক উপহার গ্রহণ করতেই রাজি ছিলেন না। তিনি প্রকৃতপক্ষে ওই ব্যবস্থা করে এটা নিশ্চিত করতে চেয়েছিলেন যে ওই সকল ট্যাঙ্ক কোনো কালেই অন্তত তার বিরুদ্ধে কেউ ব্যবহার করতে না পারে। কিন্তু ফারুক নিল ভিন্ন পন্থা। সে ট্যাঙ্কগুলোকে দিয়ে সবাইকে ধোঁকা দিয়ে কাজ হাসিল করার পন্থা অবলম্বন করল। ফারুক আমাকে পরে জানিয়েছিল মনস্তাত্ত্বিক অস্ত্র হিসেবে ট্যাঙ্ক যে কতটা কার্যকরী তা খুব কম লোকেই জানে। ট্যাঙ্ক দেখে জীবনের ভয়ে পালাবার চেষ্টা করবে না এমন সাহসী লোক খুবই কম পাওয়া যাবে। আমরা জানতাম আমাদের ট্যাঙ্কগুলো নিরস্ত্র। জেনারেল হেডকোয়ার্টারের মুষ্টিমেয় কয়েকজন মাত্র এ ব্যাপারে অবগত ছিল। কিন্তু তারাও পুরোপুরি নিশ্চিত ছিল না যে ট্যাঙ্কগুলো আসলেই এতটা নিরস্ত্র। সংশ্লিষ্ট বাকি সকলের কাছেই ট্যাঙ্ক অত্যন্ত মারাত্মক অস্ত্র, যা তার সামনে যা কিছু আসে সবই উড়িয়ে দিতে পারে। ফারুক হাসতে হাসতে আরও বলল, কেই বা আমাকে অতটা পাগল ভাববে যে আমি জিএইচকিউ আর রক্ষী বাহিনীর মোকাবেলা করার জন্য একদল একেবারে ফাঁকা ট্যাঙ্ক নিয়ে এত বড় ভয়ঙ্কর অভিযানে পা বাড়াবো। ভোর ৪:৪০ নাগাদ ফারুকের বাহিনী আঘাতের জন্য সংগঠিত হয়ে গেল এবং যার যার জায়গা মতো পৌঁছার জন্য প্রস্তুত হয়ে গেল। রশিদের আর্টিলারি বাহিনী তাদের কামান নিয়ে নতুন এয়ারপোর্টের প্রান্তে দণ্ডায়মান। ল্যান্সার গ্যারেজে সারিবদ্ধভাবে সাজানো হয়েছে ২৮টি ট্যাঙ্ক, ১২টি ট্রাক, ৩টি জিপ আর একটি ১০৫ মিলিমিটার হাউইটজার। এগুলোর সঙ্গে রয়েছে রণসাজে সজ্জিত ৪০০ সৈন্যের একটি শক্তিশালী দল। তাদের ২/তৃতীয়াংশই ছিল কালো উর্দি, যা পরবর্তীতে বাংলাদেশিদের মনে এক ভয়ঙ্কর পোশাক বলে পরিগণিত হতে পারে। অবিশ্বাস্য হলো সত্যি যে এই বিরাট সমরসজ্জা সেনা সদরের ফিল্ড ইন্টেলিজেন্স ইউনিটের মাত্র ৩০০ গজের মধ্যেই সম্পন্ন হচ্ছিল। অথচ ওই ইন্টেলিজেন্স ইউনিটের দিন-রাত সতর্ক সৃষ্টি রাখার কথা। ল্যান্সার গ্যারেজের তারকাটা দিয়ে ঘেরা সেমনার বাইরে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আগে থেকেই ফারুক সৈন্য পাহাড়ের ব্যবস্থা করেছিল। নির্দেশ ছিল গ্যারেজের ভিতরে সাজসজ্জার ব্যাপারে কেউ খোঁজ খবর নেওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হবে। কিন্তু কেউ এ সম্বন্ধে কোনো খোঁজ খবর করতে আসেনি। সম্ভবত তারা ধরে নিয়েছিল যে ট্যাঙ্ক আর আর্টিলারির নির্ধারিত নৈশকালীন প্রশিক্ষণ মহড়ার কাজ চলছে। আধা ঘন্টার মধ্যে ফারুক তার সুসজ্জিত বাহিনী নিয়ে যাত্রা শুরু করলো। ফারুক ছিল সর্বাগ্রের ট্যাঙ্কটিতে। বাইরে বেরিয়ে আসতেই ফারুকের কানে ভেসে এলো সুমধুর আজানের ধ্বনি। ক্যান্টনমেন্ট মসজিদ থেকে মুয়াজ্জিন ফজরের আজান দিচ্ছিল। আজানের ধ্বনি যেন তার কানে মধু বর্ষণ করছিল। শুক্রবার ফজরের আজানের সময়ই ফারুক দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছিল। আজও আবার ফিরে এসেছে আরেক শুক্রবার। আজানের আওয়াজ তার কানে ওই জন্মদিনের কথাই যেন স্মরণ করিয়ে দিচ্ছিল। হয় সে নবজীবনের সূচনা করবে, আর না হয় মৃত্যুর কোলে ঢলে পড়বে। মনে হয়ে গেল তার আন্ধা হাফিজের কথা। আন্ধা হাফিজ নির্দেশিত সূরা দুটি মনে মনে প্রাণে আরেকবার পাঠ করে নিল। তারপর সে তার ঘাতক বাহিনীকে আগে বাড়ার নির্দেশ দিল। শুরু হলো ভয়ঙ্কর মিশনের দুরন্ত যাত্রা।
গন্তব্যের পথেই ফারুক ক্যান্টনমেন্টের গোলাবারুদ সাবডিপিতে থামল। তার ধারণা হচ্ছিল যে সে সেখানে সামান্য কিছু ট্যাঙ্কের গোলাবারুদ অথবা নিদেনপক্ষে মেশিন গানের কিছু বুলেট বেল তো অবশ্যই পেয়ে যাবে। ওই প্রত্যাশা নিয়ে চট করে সে ডিপুর ভেতরে ঢুকে পড়ল। কামানের বেরেলের ধাক্কায় ডিপুর দরজা খুলে ফেলল, কিন্তু দুঃখের বিষয় সেখানে কোনো গোলাবারুদ বা মেশিন গানের বুলেট ইত্যাদি কিছুই ছিল না। তার কাছে ব্যবহার করার মতো একটা স্ট্যান্ড গান ছাড়া আর কোনো অস্ত্রই ছিল না, সুতরাং ধোঁকা দিয়ে কার্যসিদ্ধি করা ছাড়া আর কোনো গতি রইল না। বনানীর রাস্তা ধরে ডান দিকে মোড় নিয়ে ক্যান্টনমেন্টের চেকপয়েন্টের দিকে ফারুকের ট্যাঙ্ক বহর ধীরে ধীরে ছুটে চলল। পথে হাফ প্যান্ট আর গেঞ্জি পরা একদল লোকের সঙ্গে তাদের দেখা হয়ে গেল। তারা ছিল চতুর্থ ও প্রথম বেঙ্গল পদাতিক বাহিনীর সৈনিক। ওই সময় তারা প্রান্তকালীন পিটিতে বেরিয়েছিল। তারা সকলেই তাদের ডিল বন্ধ করে ট্যাঙ্ক বহরকে হাত উঁচিয়ে শুভেচ্ছা জানালো। ফারুকের সৈন্যরাও স্বতঃস্ফূর্তভাবে হাত নেড়ে তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করল। অত্যন্ত আশ্চর্যের ব্যাপার এই যে ট্যাঙ্কের অত বড় বহর তাদের নিজস্ব প্রশিক্ষণ এলাকা ছাড়িয়ে বাইরে যেতে দেখেও কারো মনে কোনো সন্দেহ জাগল না। একমাত্র ফারুকের ব্যাপার ডক্টর রহমান ব্যাপারটা লক্ষ্য করলেন। তিনি সবেমাত্র ফজরের নামাজ শেষ করেছেন। আওয়াজ শুনে তিনি জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখেন ট্যাঙ্ক বহর এগিয়ে যাচ্ছে। এত ভোরে ট্যাঙ্ক বাইরে আসার ব্যাপারটি তার কাছে ব্যাখ্যা ঠেকছিল। তিনি অবাক হয়ে এগুলোর গতিবিধি নিয়ে ভাবতে লাগলেন। ক্যান্টনমেন্ট এলাকা থেকে বের হয়েই ট্যাঙ্কগুলো দ্রুতগতিতে এগিয়ে চলল। দেয়াল ভেঙে ঢুকে পড়ল এয়ারপোর্ট এলাকায়। একটা ট্যাঙ্ক পূর্বের নির্দেশ মতো সারি থেকে বেরিয়ে এসে রানওয়ে অবরোধ করে বসলো। আরেকটি গেল হেলিপ্যাডের দিকে। সেখানে আধা ডজন হেলিকপ্টার পার্ক করা ছিল। বাকি সব ট্যাঙ্ক প্লান্ট প্রোটেকশন সেন্টারকে পাশ কাটিয়ে ছুটে চলল রক্ষী বাহিনীর হেডকোয়ার্টারের দিকে। ফারুক তখন ঘড়ির দিকে তাকিয়ে দেখে সকাল 5টা 15 মিনিট হয়ে গেছে। ততক্ষণে ঘাতক দলগুলো তাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছে নিশ্চয়ই। এয়ারপোর্টের দেয়ালের কাছাকাছি এসে ফারুক তাকিয়ে দেখে মাত্র একটি ট্যাঙ্ক তাকে অনুসরণ করছে। বাকি 24টা ট্যাঙ্ক একেবারে লাপাত্তা। কিন্তু ফারুক দমে যাবার পাত্র নয়। কম্পাউন্ডের বাউন্ডারি ওয়াল আর দুটি গাছ উপড়ে ফেলে তার ট্যাঙ্ক এগিয়ে চলল। কিন্তু রক্ষী বাহিনীর ব্যারাকের কাছে পৌঁছে সে যা দেখল তাতে তার দম বন্ধ হবার উপক্রম হলো। তার ভাষায়, হঠাৎ আমি তাকিয়ে দেখি 3000 রক্ষী বাহিনীর পুরো ব্রিগেডটি 6 সারিতে সারিবদ্ধ হয়ে ব্যারাকের সামনে দাঁড়িয়ে আছে। তারা ছিল যুদ্ধ সাজে সজ্জিত। তাদের মাথায় স্টিলের হেলমেট, হাতে রাইফেল, কাঁধে প্রয়োজনীয় জিনিসের বান্ডিল আরও কত কি। এরপর পিছু হটার আর কোনো পথই খোলা ছিল না। ট্যাঙ্কের ড্রাইভার আমাকে বলল, এখন আমি কি করব? আমি তাকে বললাম, তুমি তাদের নাকের ডগার মাত্র 6 ইঞ্চি দূর দিয়ে সামনে এগিয়ে যাবে। কামানগুলো তাদের মাথা বরাবর তাক করে রাখার জন্য গানারদেরকে নির্দেশ দিলাম। অন্যান্যদেরকে ভাবভঙ্গিতে সাহসী ভাবটা ফুটিয়ে রাখতে বলে দিলাম। আমরা যখন ওদের পাশ দিয়ে যাচ্ছিলাম তখন রক্ষী বাহিনীর লোকেরা অবাক হয়ে আমাদের দিকে তাকিয়ে দেখছিল। আমরা তাদের দিকে তীক্ষ্ণভাবে তাকিয়েছিলাম। সে ছিল এক ভয়ঙ্কর অবস্থা। আমি ড্রাইভারকে বললাম, যদি ওরা কিছু করতে শুরু করে অমনি আর দেরি না করে তাদের উপরই ট্যাঙ্ক চালিয়ে দেবে। তার আর দরকার হয়নি। দূর থেকে ভেসে আসা গুলির আওয়াজ তাদের কানে বাজতে লাগলো। তদুপরি নিজেদের সামনে হঠাৎ ট্যাঙ্ক দেখে ওরা গায়ের মশা পর্যন্ত নাড়াবার সাহস পেল না। রক্ষী বাহিনীর পক্ষ থেকে কোনো রকম প্রতিক্রিয়া না দেখে ফারুক নিশ্চিত হলো যে তার বিপদের সম্ভাবনা কেটে গেছে। তার ধারণা আরও একবার পুরোপুরি সঠিক প্রমাণিত হলো। ফারুক পরিপূর্ণভাবে আশান্বিত হলো যে তার বিজয় সুনিশ্চিত। সে বিজয়ী। ওই অবস্থায় রক্ষী বাহিনীকে পাহারা দেওয়ার জন্য একটা রেখে অন্য ট্যাঙ্কটি নিয়ে ফারুক ধানমন্ডির দিকে রওনা দিল। ধানমন্ডির 32 নম্বর বাড়ির অবস্থা গোলযোগপূর্ণ। ভোর সোয়া 5টার মধ্যেই মেজর মহিউদ্দিন নূর আর হুদার নেতৃত্বে পরিচালিত প্রধান ঘাতক দলটি শেখ মুজিবের বাড়ি পৌঁছে গিয়েছিল। তাদের সঙ্গে 5 ট্রাক ভর্তি 120 জন সৈন্য আর একটি হাউইটজার ছিল। মিরপুর রোডের লেকের পাড়ে হাউইটজারটি শেখ মুজিবের বাড়ির মুখোমুখি বসানো হলো। আরও কিছু ট্রাকে করে সৈন্য এসে পুরো বাড়িটির চতুর্দিক ঘিরে ফেলে। তারপরই মেজরবৃন্দ আর তাদের লোকেরা ভেতরে ঢুকে পড়ে। বাড়ির এলাকার বাইরে প্রহরারত সশস্ত্র পুলিশ কালো উর্দি পরা ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত সৈন্যদেরকে ভড়কে যায় এবং কোনো প্রকার বাদানুবোধ ছাড়াই আত্মসমর্পণ করে। গেইটে প্রহরারত ল্যান্সার প্রহরীরা ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ছিল না ঠিকই, কিন্তু যখন তারা তাদের সহকর্মী আর তাদের কিছু অফিসারকে দেখতে পেল তখন তারা ওই কালো উর্দি পরিহিত লোকদেরকে ভেতরে আসার সুবিধা করে গেইট ছেড়ে দিল। ওই সময় শেখ মুজিবের ব্যক্তিগত প্রহরীরা বারান্দায় ঘুমন্ত ছিল। আনাগোনা শব্দ শুনে ওরা জেগে ওঠে। গেট দিয়ে অচেনা লোকদেরকে অস্ত্র নিয়ে ঢুকতে দেখে তারা তাদের স্বয়ংক্রিয় অস্ত্র থেকে গুলি চালায়।
আর্টিলারি শামসুল আলমের মাথায় গুলি লেগে সঙ্গে সঙ্গে সে মারা যায়। ল্যান্সার বাহিনীর আরেকজন সৈন্য গুরুতরভাবে আহত হয়। সঙ্গীদের ঢলে পড়তে দেখে আর বাড়ির ভেতর থেকে প্রচণ্ড প্রতিরোধের কারণে সৈন্যরা তাদের সর্বশক্তি নিয়োগ করে শত্রুর উপর ঝাঁপিয়ে পড়ে। কয়েক মিনিটের মধ্যেই শেখ মুজিবের দেহরক্ষীদের খতম করে দিয়ে তারা বাড়ির ভিতরে ঢুকে পড়ে। ঢুকে তারা নিচতলার প্রতিটি রুম পালাক্রমে তল্লাশি করে। ইতিমধ্যেই প্রচণ্ড গুলি বিনিময়ের সঙ্গে হাউটজারের ক্রুরা ভীতসন্ত্রস্ত হয়ে পড়ে। প্রবল প্রতিরোধের আশঙ্কায় তারা তাদের হাউটজার থেকে রকেট নিক্ষেপ করতে শুরু করে। রকেটের প্রথম দুটি ধানমন্ডির লেকের দুপাশে গিয়ে পড়ে। তারপর তারা তাদের কামান উঁচিয়ে আরও 6 রান রকেট নিক্ষেপ করে। একটিও লক্ষ্যভেদ করতে সক্ষম হলো না। কামান থেকে এত বেশি জোরে রকেটগুলো নিক্ষিপ্ত হচ্ছিল যে এর একটা প্রায় 4 মাইল দূরে মোহাম্মদপুরে এক বিহারির বাড়িতে গিয়ে পড়ে। ওই রকেটের আচমকা আঘাতে 2 ব্যক্তি নিহত ও অনেক লোক আহত হয়। শেখ মুজিবের ছেলে শেখ কামাল আর শেখ জামাল সঙ্গে সঙ্গে তাদের স্ট্যান্ড গান হাতে নিয়ে শত্রুর বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়ে পড়ে। কিন্তু বেশিক্ষণ টিকতে পারেনি কামাল। সিঁড়ির গোড়ার দিকেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে সে। অবশ্য নিহত হবার আগে সে আরও 2 জন সৈন্যকে আহত করতে পেরেছিল। শেখ মুজিব নিজেও খুব তাড়াতাড়ি কিছু প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আক্রমণ ঠেকানোর চেষ্টা চালান। প্রথমে তিনি টেলিফোন করেন রক্ষী বাহিনীর সদর দফতরে। সেদিন রক্ষী বাহিনীর কমান্ডার অফিসার ব্রিগেডিয়ার নুরুজ্জামান আর কর্নেল সাবিহউদ্দিন দেশে ছিল না। তিনি বহু চেষ্টা করে অন্য কোনো সিনিয়র অফিসারকে মিলাতে পারলেন না। উপায় না পেয়ে তিনি সেনাবাহিনীর স্টাফ প্রধান জেনারেল শফিউল্লাহকে ফোন করেন এবং তার মিলিটারি সেক্রেটারি ব্রিগেডিয়ার মাসুল হককে ফোন করে অবিলম্বে সাহায্য পাঠাবার নির্দেশ দেন। সর্বশেষ ফোনটি করেন সামরিক গোয়েন্দা বিভাগের ডাইরেক্টর কর্নেল জামিলকে। মাত্র পক্ষকাল আগে শেখ মুজিব কর্নেল জামিলকে ওই পদের জন্য বিশেষভাবে নির্বাচন করেন। জামিল একটুও দেরি করল না। পোশাক পরিধানের সময় না পেয়ে তার পায়জামার উপরে ড্রেসিং গাউনটি চড়িয়ে দিয়ে লাল ভোক্সওয়াগন গাড়িতে করে সে প্রেসিডেন্টের সাহায্যে ছুটে চলল। প্রচণ্ড বেগে গাড়ি হাঁকিয়ে এসে পৌঁছালো প্রেসিডেন্টের বাড়ির দ্বারপ্রান্তে। কিন্তু ধানমন্ডির 32 নম্বর সড়কের বাড়িটি তখন কারবালায় পরিণত হয়ে গিয়েছে। জামিল তার গাড়ি নিয়ে বাড়ির ভেতরে ঢুকতে যেয়ে ব্যর্থ হলো। গেটের বাইরে তাকে থামিয়ে দিল সৈন্যরা। অত্যন্ত কড়া ভাষায় বাক বিনিময়ের সঙ্গে সঙ্গে জামিল তার গাড়ি থেকে বেরিয়ে এলো। গাড়ি ফেলে সৈন্যদের পাশ কাটিয়ে বাড়ির ভেতর ঢুকে পড়তে চাইলেই সৈন্যরা গুলি চালিয়ে দেয় জামিলের বুকে আর মাথায়। টলতে টলতে প্রেসিডেন্টের বাইরের গেটের গোড়ায় মৃত্যুর হিমশীতল কোলে ঢলে পড়ছিল জামিল। জীবনের বিনিময়েও সে শেখ মুজিবের কোনো কাজে লাগতে পারল না। এরই মধ্যে বাড়ির সর্বত্র ওরা ছড়িয়ে পড়েছে। মেজর মহিউদ্দিন, হুদা আর নূর বাড়ির প্রতিটি কামরা মুজিবের খোঁজে তন্ন তন্ন করে চষে বেড়াচ্ছে। হঠাৎ অপ্রত্যাশিতভাবে মহিউদ্দিন মুজিবকে পেয়ে গেল। সে দোতলায় উঠতে সিঁড়ির গোড়ায় পা ফেলতেই শেখ মুজিবকে দাঁড়ানো অবস্থায় দেখতে পায়। তাদের মধ্যে দূরত্ব 20 ফুটের বেশি হবে না। শেখ মুজিবের পরনে একটি ধূসর বর্ণের চেক লুঙ্গি আর সাদা পাঞ্জাবি। ডান হাতে ছিল তার ধূমপানের পাইপটি। শেখ শেখ মুজিবকে হত্যা করার দৃঢ় মনোবল নিয়ে এ অভিযানে বেরোলেও মহিউদ্দিন শেখ এর সামনাসামনি দাঁড়িয়ে পুরোপুরিভাবে মনোবল হারিয়ে ফেলে। মহিউদ্দিন আমতা আমতা করে তাকে বলছিল, স্যার আপনি আসুন। তোমরা কি চাও? মুজিব অত্যন্ত কর্কশ ভাষায় জিজ্ঞেস করলো। তোমরা কি আমাকে খুন করতে চাও? ভুলে যাও, পাকিস্তানি সেনাবাহিনী তা করতে পারেনি। তোমরা কি মনে করো তা করতে পারবে? মুজিব স্পষ্টতই সময় কাটাতে চাচ্ছিলেন। তিনি তো আগেই বেশ কয়েক জায়গায় ফোন করে রেখেছেন। ইতিমধ্যে নিশ্চয়ই লোকজন তার সাহায্যে ছুটে আসছে। সেই সময় তিনি অত্যন্ত সাহসের পরিচয় দিচ্ছিলেন। পরের ঘটনার বিস্তারিত বিবরণ দিতে গিয়ে ফারুক আমাকে বলেছিল, শেখ মুজিবের ব্যক্তিত্ব ছিল অত্যন্ত প্রবল। মহিউদ্দিন তার ব্যক্তিত্বের কাছে একেবারে নতজানু হয়ে পড়েছিল। ওই মুহূর্তে নূর চলে না আসলে কি যে ঘটত তা আমাদের আন্দাজের বাইরে। মহিউদ্দিন তখনও ওই কথাই বলে চলছিল, স্যার আপনি আসুন। আর অন্যদিকে শেখ মুজিব তাকে অত্যন্ত কড়া ভাষায় ধমকিয়ে যাচ্ছিলেন। এমন সময় নূর এসে পড়ে। তার হাতে স্বয়ংক্রিয় অস্ত্র। সে বুঝে ফেলে মুজিব সময় কাটাতে চাইছেন। মহিউদ্দিনকে একপাশে সরিয়ে দিয়ে নূর চিৎকার করে আবোল তাবোল বকতে বকতে তার স্ট্যান্ডগান থেকে মুজিবের প্রতি ব্রাশ ফায়ার করে। শেখ মুজিব তাকে কিছু বলার আর সুযোগ পেলেন না। স্ট্যান্ডগানের গুলি তার বুকের ডান দিকে একটি বিরাট ছিদ্র করে বেরিয়ে গেল। গুলির আঘাতে তার দেহ কিছুটা পিছিয়ে গেল। তারপর নিস্তেজ হয়ে তার দেহ মুখ থুবড়ে সিঁড়ির মাথায় পড়ে গেল। বাঙালি জাতীয়তাবাদের মহান নেতার প্রাণহীন দেহ সিঁড়ি দিয়ে কিছুদূর গড়িয়ে গিয়ে থেমে রইল। তার ধূমপানের প্রিয় পাইপটি তখনও তিনি শক্তভাবে ডান হাত দিয়ে ধরে রেখেছিলেন।
সময় তখন সকাল ৫টা ৪০ মিনিট। বাঙালি জাতির সঙ্গে শেখ মুজিবের প্রচণ্ড ভালোবাসার চিরতর অবসান ঘটল। গুলির শব্দ শুনে বেগম মুজিব তার স্বামীর অনুসরণ করতে চাইলে তার বেডরুমের দরজার সামনেই তাকে আরেক দফা ব্রাশ ফায়ার করে হত্যা করা হলো। তারপর হত্যাযজ্ঞ চলতে লাগলো। অফিসার আর সৈন্যরা গুলি করে দরজার বোল্ট উড়িয়ে দিয়ে একের পর এক রুমের দরজা খুলে ফেললো। তারপর ব্রাশ ফায়ার করে রুমগুলোকে ঝাঁঝরা করে দেওয়া হলো, যেন একটা প্রাণীও এর ভেতরে বেঁচে থাকতে না পারে। শেখ মুজিবের দ্বিতীয় ছেলে জামাল কেবলই স্যান্ডহার্স্ট থেকে প্রশিক্ষণ শেষ করে সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে সেনাবাহিনীতে কাজ করছিল। অবস্থা থেকে বাড়ির বাকি সদস্যদের বাঁচানোর জন্য সে তাদেরকে মেইন বেডরুমে এনে জমায়েত করে। এবার এলো তার মরার পালা। একজন অফিসার অত্যন্ত কাছ থেকে তাকে গুলি করল। পরিবারের অন্যান্য সদস্যদের সামনে শেখ জামাল মেঝেতে গড়িয়ে পড়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। ৯ বছর পরেও সেই দেয়ালের বিপরীত দিক থেকে তাকে গুলি করা হয়েছিল। সেই দেয়ালে তার রক্তের দাগ, হাড্ডি আর মাংসের কণা, এমনকি বুলেটগুলো পর্যন্ত পরিষ্কার প্রমাণ হিসেবে রয়ে গিয়েছিল। মুজিবের দুই যুবতী পুত্রবধূ কামাল আর জামালের সদ্য বিবাহিতা স্ত্রীদ্বয় রাসেলের গলা জড়িয়ে ধরে বিছানায় গড়াগড়ি যাচ্ছিল। রাসেল শেখ মুজিবের ১০ বছর বয়স্ক সর্বকনিষ্ঠ ছেলে। দুই পুত্রবধূকে জঘন্যভাবে টেনে টেনে আলাদা করে অত্যন্ত কাছ থেকে গুলি করে নির্দয়ভাবে হত্যা করা হয়। রাসেল তখন ঘরের আলনা কিংবা অন্যান্য আসবাবপত্রের আড়ালে পালিয়ে জীবন বাঁচানোর সকরুণ ব্যর্থ প্রচেষ্টা চালাচ্ছিল। কিন্তু ওই নিষ্পাপ শিশুটিকেও ঠিক একইভাবে সজোরে টেনে বের করে অত্যন্ত জঘন্যভাবে স্বয়ংক্রিয় অস্ত্রের গুলিতে ছিন্ন ভিন্ন করে ফেলা হয়। শেখ মুজিবের ছোট ভাই শেখ নাসের স্বাধীনতার পর প্রচুর ধন সম্পদের মালিক হয়। সে পাশের একটা বাথরুমে পালিয়েছিল, সেখানেই তাকে গুলি করে হত্যা করা হয়। শেখ মুজিবের দুই কন্যার মধ্যে শেখ হাসিনা বয়সে বড়। ওরা দুজনই দেশের বাইরে থাকায় এই ভয়ঙ্কর হত্যাযজ্ঞ থেকে প্রাণে বাঁচায়। নির্মম খুনের নীরব দর্শক এই খুনের বাড়িটির কোনো কিছুতেই হাত দেওয়া হয়নি বলে ভয়ঙ্কর ঘটনাটির প্রমাণাদি এতদিন ধরে যেন হিমায়িত অবস্থায় রয়ে গিয়েছিল। হত্যাকারীরা এরপর পুরো বাড়িটা এক এক করে তল্লাশি চালায় এবং মূল্যবান সবকিছু লুটে নেয়। প্রতিটি আলমারি, ড্রয়ার ও অন্যান্য আসবাবপত্র ভেঙে ফেলা হয় এবং মূল্যবান জিনিসপত্র ছাড়া সবকিছুই ছড়িয়ে ছিটিয়ে ফেলা হয়। বাড়ির প্রতিটি কামরাই যে এক একটা কসাইখানা, আর সমস্তটা বাড়ি জুড়ে যেন মৃত্যুর গন্ধ দর্শনার্থীদের বেকুল করে তুলেছিল। মৃত্যুর পরেও শেখ মুজিবকে আরেক দফা অবমাননা করা হলো। ফারুক জানিয়েছিল, হত্যাকারীদের একজন জীবদ্দশায় শেখ মুজিবকে খুব কাছে থেকে দেখার সুযোগ পায়নি। সুতরাং খুব কাছে থেকে বঙ্গবন্ধুকে দেখার জন্য সে তার পায়ের বুট মুজিবের দেহের নিচে দিয়ে ঢুকিয়ে দেয়। তারপর অত্যন্ত বর্বরোচিতভাবে বুটের হ্যাচকা টানে প্রাণহীন মরদেহটি উল্টিয়ে দিয়ে মনের সুখে বঙ্গবন্ধুর হাসিমাখা মুখখানি দেখার স্বাদ মিটায়। এর প্রায় ৪ ঘণ্টা পর সরকারি তথ্য দফতর থেকে আগত এক বিশেষ ফটোগ্রাফার ওই অবস্থায় বঙ্গবন্ধুর ছবি ওঠায়। শেখ মুজিবের বাড়ির কাছাকাছি শেরনিয়াবাদ আর শেখ মনির বাড়ি ওই সময় হত্যাকারীদের ভিন্ন দল কর্তৃক আক্রান্ত হয়ে গেছে। ভোর ৫টা ১৫ মিনিটে ডালিমের দল আব্দুর রব শেরনিয়াদের বাড়িতে পৌঁছে। ওই বাড়িতে মাত্র একজন পুলিশ পাহারাদার ছিল। সম্ভবত তাকে ভীত সন্ত্রস্ত করার জন্য আক্রমণকারীরা গুলি চালায়। বন্দুকের গুলি আওয়াজে বাড়ির সবাই জেগে ওঠে। ক্যাবিনেট মন্ত্রীর ৩০ বছর বয়সের ছেলে আবুল হাসনাত জানায়, সে জানালা দিয়ে কালো উর্দি পরা সৈনিকদের তার বাড়ির দিকে গুলি চালাতে দেখে। তার কাছে সবসময় যে স্ট্যান্ড গানটা থাকতো তা দিয়ে হাসনাত দৌড়ে চলে এলো দোতলায় তার বাবাকে জাগিয়ে দিতে। আব্দুর রব শেরনিয়াবাদ তখন শেখ মুজিবকে সাহায্য পাঠানোর জন্য টেলিফোন করতে ব্যস্ত। লাইন পাচ্ছিল না। আবারও চেষ্টা করে লাইন পাওয়া গেল। হাসনাত স্মৃতিচারণ করে বলল, বাবা বঙ্গবন্ধুকে বললেন আমাদের বাড়ি দুষ্কৃতিকারী কর্তৃক আক্রান্ত। বাবা তাকে সাহায্য পাঠাতে অনুরোধ জানালেন। টেলিফোনের অন্য প্রান্ত থেকে কেউ খুব চিৎকার করে কথা বলছিল, আমি শুনতে পাচ্ছিলাম, বাবাও শুনছিলেন। অন্য প্রান্তের কথা শুনে বাবা একেবারে ভেঙে পড়লেন। আমার ধারণা বাবাকে বলা হয়েছিল যে বঙ্গবন্ধুর বাড়িও আক্রান্ত হয়েছে। বাবা আর একটি কথাও বললেন না। তিনি ফোন নামিয়ে বিছানার উপর বসে পড়লেন। তারপর কোনো কথা না বলে ফেল ফেল করে তাকিয়ে রইলেন আমার দিকে। হাসনাত উঠে একটা জানালায় গিয়ে সৈন্যদের লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করলেন। গুলির ম্যাগজিন শেষ না হওয়া পর্যন্ত আমি ট্রিগার চেপে রাখলাম। গুলি শেষ হয়ে গেলে আমি আরও গুলি
জন্য উপরতলায় দৌড়ে যাই, হাসনাত বলছিল। এতেই সে বেঁচে গিয়েছিল। মুহূর্তের মধ্যে সৈন্যরা বেডরুমে ঢুকে পড়ে এবং শেরনিয়াবাদের বসা অবস্থায় গুলি করে হত্যা করে। তারপর তারা বাড়ির সবাইকে ধরে নিয়ে নিচতলার ড্রয়িং রুমে জড়ো করে। ইতিমধ্যে হাসনাত উপরতলায় তার স্ট্যান্ডগানের জন্য রাখা অতিরিক্ত গুলির ম্যাগাজিন বের করার জন্য ট্যাঙ্ক ভাঙার ব্যর্থ চেষ্টা চালায়। তালা ভাঙার পর প্রচেষ্টা চলাকালে সে গুলির আওয়াজ এবং উপরতলায় এগিয়ে আসছে এমন সৈনিকের বুটের আওয়াজ শুনতে পায়। সে তখন তার গুলিহীন স্ট্যান্ডগান মেঝেতে রেখে ছাদের উপর দিয়ে পালাবার চেষ্টা করে ব্যর্থ হয়। তখন সে লাফ দিয়ে চিলেকোঠার মেঝেতে বসে পড়ে এবং সৈন্যদের আগমনের অপেক্ষা করতে থাকে। নিশ্চয়ই এখন তার মরার পালা, কিন্তু সৌভাগ্যক্রমে কেউ এদিকে এলো না। 20 মিনিট ধরে সে থেমে থেমে গুলির আওয়াজ আর চিৎকার শুনতে পাচ্ছিল। কিছুক্ষণ পরেই সব নিস্তব্ধ হয়ে গেলে আর সৈন্যদের বুটের আওয়াজ দূরের রাস্তায় মিলিয়ে গেল। বাড়ির সবকিছু থেমে যাওয়া পর্যন্ত সে অপেক্ষা করছিল। তারপর অনেক সন্তর্পণে হাসনাত নেমে এলো নিচতলায়। ড্রয়িং রুমে এসে দেখে তা এক কসাইখানায় পরিণত হয়েছে। চতুর্দিকে কেবল রক্ত, মৃতদেহের স্তূপ আর ভাঙাচোরা আসবাবপত্র। তার স্ত্রী, মা আর 20 বছরের একটি বোন গুরুতরভাবে আহত। তার 2 কন্যা অক্ষত অবস্থায় সোফার পেছনে পালিয়ে থেকে ভয়ে কাঁপছিল। আর তার 5 বছরের ছেলে, 10 ও 15 বছরের 2টি বোন, 11 বছর বয়সী তার ছোট ভাই আয়া, কাজের ছেলে আর চাচাতো ভাই শহীদুল ইসলাম শেরনিয়াবাদের লাশ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। শহীদুল ইসলামের বড় বড় গোঁফ ছিল এবং দেখতে অনেকটা হাসনাতের মতো ছিল। সেই কারণেই হয়তো হত্যাকারীরা হাসনাত ভেবে শহীদুল ইসলামকে ভুল করে হত্যা করে গেছে। শেখ মুজিবের ভাগ্নির বিয়ে উপলক্ষে হাসনাতের 10 জন বন্ধু বরিশাল থেকে এসেছিল। তাদের মধ্যে একজন নিহত আর 5 জন আহত হয়। পরে হাসনাত বাড়ি থেকে বেরিয়ে ভারতে পালিয়ে যায়। শেখ মনির বাড়িতে আক্রমণটি অত্যন্ত সংক্ষিপ্ত হলেও রীতিমতো প্রলয়ঙ্কারী গোছের। শেখ মনির ঘুম অত্যন্ত পাতলা বলে প্রতীয়মান হয়। রিসালদার মুসলিউদ্দিন 2 ট্রাক ভর্তি তার লোকজন নিয়ে মনির বাড়ির দিকে এলেই সে ঘুম থেকে লাফ দিয়ে উঠে বিছানায় একেবারে বসে পড়ে। সৈন্যদেরকে দেখে সে জিজ্ঞেস করল তারা তার বাড়ি পাহারা দেবার জন্য এসেছে কিনা। মুসলিউদ্দিন তাকে নিচে নেমে আসতে অনুরোধ করে। মনি নিচে নেমে আসে। আসার সঙ্গে সঙ্গে মনিকে সে ধরে ফেলার চেষ্টা করে। ওই মুহূর্তে মনির 7 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী স্বামীকে বাঁচানোর জন্য লাফ দিয়ে তার সামনে গিয়ে দাঁড়ায়, আর অমনি স্ট্যান্ডগান দিয়ে গুলি করে উভয়কে চিরশয়নে শায়িত করা হয়। বাড়ির আর একটা লোককেও স্পর্শ করা হলো না। মুসলিউদ্দিনের জন্য নির্দিষ্ট মিশন সম্পন্ন করে সে শেখ মুজিবের বাড়ির দিকে গাড়ি চালিয়ে দিল। সকলকে তাদের প্রলয়ঙ্কারী মিশনে পাঠিয়ে দিয়ে রশিদ সোজা চলে গেল স্কোয়াড্রন লিডার লিয়াকতের বাসায়। সে তাকে মিগ নিয়ে পূর্ব প্রস্তাবিত মতে প্রস্তুত থাকার জন্য সতর্ক করতে গেল। তাকে ঘুম থেকে জাগিয়ে পুরো ঘটনাটি সম্বন্ধে সংক্ষেপে বুঝিয়ে বলতে তার কয়েক মিনিট সময় লেগে গেল। লিয়াকত বিমান বাহিনী প্রধানের নির্দেশ ব্যতি রেখে কিছু করতে পারবে না বলে জানিয়ে দিল। সুতরাং সঙ্গে সঙ্গে সে ছুটে চলল 46তম পদাতিক ব্রিগেডের ব্রিগেড মেজর হাফিজের উদ্দেশ্যে। মেজর হাফিজ পূর্ববর্তী পরিকল্পনার সঙ্গে জড়িত থাকলেও সে শেষ পর্যন্ত রণে ভঙ্গ দিল। 16তম ইস্ট বেঙ্গলের মেজর শাহজাহান জয়দেবপুর থেকে এসে তাদের সঙ্গে মিলিত হতে ব্যর্থ হবার কারণেই রশিদ মেজর হাফিজকে দিয়ে ফার্স্ট ইস্ট বেঙ্গলকে বের করে তাদের সঙ্গে জড়িত করতে চেয়েছিল। তার প্রত্যাশা ছিল যে অভিযান যখন শুরু হয়ে গেছে তখন ব্রিগেড মেজর তাদের সঙ্গে যোগ দিতে এখন আর কোনো ইতস্তত করবে না। যেভাবেই হোক হাফিজ তার পদাতিক ব্রিগেড বের করতে অস্বীকৃতি জানায়। সে তার ব্রিগেড কমান্ডার কিভাবে সেনাবাহিনী প্রধানের নির্দেশ ছাড়া নড়তে পারবে না বলে জানিয়ে দেয়। কিছু গরম বাক্য বিনিময়ের পর হাফিজ তার কমান্ডিং অফিসার শাফাত জামিলকে টেলিফোনে মিলাতে চেষ্টা করে, কিন্তু টেলিফোনে তাকে পাওয়া গেল না। রশিদ তাকে তার জিপে চড়িয়ে শাফাত জামিলের বাসায় নিয়ে যায়। যখন তারা জামিলের বাসার কম্পাউন্ডে ঢোকে তখনই ধানমন্ডির দিক থেকে হাউইটজারের প্রথম গোলা নিক্ষেপের আওয়াজটি তাদের কানে ভেসে আসে। রশিদ জানায় যে সে ব্রিগেড কমান্ডারকে আঘাত হানার ব্যাপারটি বর্ণনা করেছিল তার ভাষায়। স্যার, শেখকে উৎখাত করার জন্য আমরা অভিযান শুরু করে দিয়েছি। তার যতটুকু স্মরণে আছে এতে শাফাত জামিল শোকাভিভূত রেগে আগুন হয়ে ওঠে। সে নিজেও তখন দূর থেকে ভেসে আসা কামানের আওয়াজ শুনতে পাচ্ছিল। 2 অফিসারের মধ্যে তুমুল বাকবিতণ্ডা শুরু হয়ে যায়। এমন সময় জামিলের টেলিফোন বেজে ওঠে। ফোন করেছে সেনাবাহিনীর প্রধান জেনারেল শফিউল্লাহ। শেখ মুজিবের টেলিফোনের বরাত দিয়ে জেনারেল শফিউল্লাহ তাকে জানায় যে কিছু সৈন্য প্রেসিডেন্টের বাড়ি আক্রমণ করেছে। এক্ষুনি তাকে ব্রিগেড দিয়ে নিয়ে প্রেসিডেন্টের সাহায্যে ছুটে যেতে নির্দেশ দেয় শফিউল্লাহ।
রশিদ বলে, আমি জামিলকে বললাম, কিছু একটা করার মতো এখন আর সময় নেই। আমরা ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছি। সাফাত জামিল টেলিফোনের রিসিভার নামিয়ে রাখলো। সে রাগে ফেটে পড়ছিল, কিন্তু কিছুই করল না। তারপর সে আমাকে বলল, আমি জেনারেল জিয়াউর রহমানের সঙ্গে এক্ষুনি দেখা করছি। আমি তাকে বাধা দিতে চাইলাম না। তখনই রশিদ তার জিপে চড়ে প্রচণ্ড গতিতে ধানমন্ডির দিকে ছুটে চলল। রশিদ চলে যাবার পর জেনারেল শফিউল্লাহ আবারও জামিলকে টেলিফোন করে। কান্নায় ভেঙে পড়ে জেনারেল। তাকে জানান যে শেখ মুজিব আর ইহজগতে নেই। তাকে ওরা খুন করে ফেলেছে। সেনাবাহিনীর প্রধান স্পষ্টতই সাংঘাতিকভাবে ভেঙে পড়েছিলেন। সে কারণে তিনি জামিলকে বিদ্রোহ দমনের নির্দেশটি পর্যন্ত দিতে পারলেন না। সুতরাং ঝটপট তার উর্দিগায়ে জড়িয়ে জামিল জেনারেল জিয়ার বাসভবনে হেঁটে গিয়ে উপস্থিত হন। জামিল গিয়ে দেখেন জেনারেল জিয়া তখন স্যাপ করছেন। রশিদের কথা আর জেনারেল শফিউল্লাহ টেলিফোনের বর্ণনা দিয়ে জামিল জিয়াকে বলে, স্যার, প্রেসিডেন্টকে খুন করা হয়েছে। এখন আমাদের করণীয় দিক নির্দেশ করুন। জেনারেল জিয়াকে অত্যন্ত শান্ত দেখাচ্ছিল। স্পষ্টতই তিনি ঘটনা সম্পর্কে পুরোপুরি অবগত বলে মনে হচ্ছিল। জিয়া উত্তর করলেন, প্রেসিডেন্ট যদি বেঁচে না থাকেন, ভাইস প্রেসিডেন্ট তো আছেন। তোমরা হেডকোয়ার্টারে যাও এবং পরবর্তী নির্দেশের জন্য অপেক্ষা করো। জিয়া তড়িঘড়ি করে সঙ্গে সঙ্গেই কোনো রকম ব্যবস্থা গ্রহণ থেকে বিরত রইলেন। শেখ মুজিব নিহত হয়েছেন। পরিস্থিতি একেবারেই ঘোলাটে। এই অবস্থায় ফারুক যা ধারণা করেছিল অন্যান্য সকল সিনিয়র অফিসারদের মতো জেনারেল জিয়াও অপেক্ষা করে পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা দেখার সিদ্ধান্ত নিলেন। শেখ মুজিবের বাড়িতে পৌঁছে রশিদ দেখতে পায় সবকিছু একেবারে নীরব নিস্তব্ধ। সৈন্যরা বাড়ির বাইরে টহল দিচ্ছিল। তার এক প্রশ্নের জবাবে একজন কনফার্ম করলো যে বঙ্গবন্ধু আসলেই খুন হয়েছে। রশিদ জানায় যে সে পুরো পরিবারটিকে খতম করা হয়েছে জানতে পেরে অত্যন্ত মর্মাহত হয়ে পড়ে। তার রাজনৈতিক দূরদর্শিতায় আজ এই অবস্থা। সে পরিষ্কার বুঝতে পারছিল যে এটি একটি মারাত্মক ভুল করা হয়েছে। এতে করে জনগণের সমর্থন তাদের বিরুদ্ধে চলে যাবে এবং আন্তর্জাতিকভাবে ওরা নিন্দিত হবে। একই সময়ে রশিদ এটাও ভাবল যে সৈনিকদেরকে দোষ দিয়ে কোনো লাভ নেই, কারণ তার ভাষায় এটা সামরিক অভিযান, এতে যে কেউ মারা যেতে পারে। তথাপি সে বাড়ির ভেতরে যাওয়ার আগ্রহী হলো। পরে কি ভেবে সে তার জিপ ঘুরিয়ে ক্যান্টনমেন্টের ব্রিগেড হেডকোয়ার্টারে ফিরে এলো। স্মৃতিচারণ করে রশিদ বলল, কর্নেল সাফাত জামিল আর অন্যান্য সিনিয়র অফিসাররা সেখানে উপস্থিত ছিল। আমি তাদেরকে বললাম যে শেখ মুজিব নিহত হয়েছেন, এতে কোনো সন্দেহ নেই। এখন আর কোনো হস্তক্ষেপ বা ব্যবস্থা নেওয়ার প্রয়োজন ফুরিয়ে গেছে। সকলকেই যার যার জায়গা মতো অবস্থান করা উচিত। আর রক্ষী বাহিনী যদি কোনো কারণে চড়াও হয় তাহলে তাদেরকে ঠেকানোর জন্য প্রস্তুত থাকা উচিত। সে জানায় যে সব অফিসারই অত্যন্ত রোষান্বিত হয়ে উঠেছিল, কিন্তু কেউ কোনো উচ্চ বাক্য করেনি। তাদেরকে ভীত সন্ত্রস্ত মনে হচ্ছিল। সকলেই ভাবছিল শেখ মুজিব তো চলে গেছেন, এখন তাদের ভাগ্যে কি ঘটে তা হচ্ছে আসল ব্যাপার। ইতিমধ্যেই ফারুক নিশ্চিত হয়ে গেল যে শেখ মুজিব আর বেঁচে নেই। তার এখন কাজ হলো রাজধানীর নিরাপত্তা বিধান করা। সে তার ট্যাঙ্ক বহর থেকে 10টি ট্যাঙ্ক বের করে নিয়ে ছুটে চলল রক্ষী বাহিনী সদর দফতরের দিকে। এখন সে রক্ষী বাহিনীর ভারপ্রাপ্ত কমান্ডিং অফিসারের মোকাবেলা করবে। তার স্মরণে আছে কমান্ডিং অফিসার তখন ভয়ে থরথর করে কাঁপছে। ট্যাঙ্কগুলোকে সারিবদ্ধভাবে সাজানো দেখতে পেয়ে সে ভাবল যে আমি তাকে আক্রমণ করতে ছুটে এসেছি। ফারুক তাকে জানালো যে এখন থেকে রক্ষী বাহিনীকে সেনাবাহিনীর সঙ্গে একীভূত করা হলো এবং তাদেরকে সেনাবাহিনী এবং সেনাবাহিনীর সদর দফতরের নির্দেশ অনুযায়ী কাজ করতে হবে। ফারুক টেলিফোন উঠিয়ে মিলিটারি অপারেশনসের পরিচালক কর্নেল নূর উদ্দিনের সঙ্গে আলাপ করে নিল। ফারুক তাকে জানালো যে রক্ষী বাহিনীকে সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন নিয়ে আসা হয়েছে। এই কাজটি সম্পন্ন হবার পর শেখ মুজিবের ঝটিকা বাহিনী আর হুমকির কারণ হয়ে রইল না। পরে মিরপুর রুট ধরে শেখ মুজিবের বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় একদল ল্যান্সারের আহ্বানে সে সেখানে নামে এবং দেখতে পায় যে ওরা 3জন লোককে ধরে অত্যন্ত শক্তভাবে মাটির সঙ্গে বেঁধে রেখেছে। অত্যন্ত উত্তেজিতভাবে ওরা তাকে বলে, মুজিবের বাড়ির দিকে যাবার চেষ্টা করলে আমরা তাদের পাকড়াও করি। ওদের খতম করে দেব কি না? ফারুক 2জন কমবয়সী লোককে চিনতে পারল না। দেখা মাত্র সে তৃতীয় লোকটিকে চিনে ফেলল। ওই লোকটি প্রেসিডেন্টের সামরিক সচিব ব্রিগেডিয়ার মাশহুরুল হক। 3 দিন আগে ফরিদার বিবাহ বার্ষিকীতে এই লোকটি ফরিদাকে বিরাট বড় এক ফুলের তোড়া দিয়ে বাজিমাত করার গৌরব অর্জন করেছিল। ফারুক তার সৈন্যদেরকে শান্ত করল। আর কোনো খুনের প্রয়োজন নেই বলে সে তাদের জানিয়ে দিল। ফারুক বলেই চলল, আমি তখন আমার ট্যাঙ্কগুলো দিয়ে মার্চ করতে করতে সেকেন্ড ক্যাপিটাল রোড ফার্ম গেট হয়ে একেবারে সোজা ক্যান্টনমেন্টে চলে যাই। সেখানে পৌঁছে ব্রিগেড হেডকোয়ার্টারের সামনে আমার সব ট্যাঙ্ক পার্ক করি।
আমি সেখানে তাদেরকে বলি, আমরা আমাদেরকে আপনাদের কমান্ডে ন্যস্ত করলাম। ব্রিগেড হেডকোয়ার্টারের অফিসারদের মধ্যে স্পষ্টতই একটা বিরোধ ভাব ফুটে উঠেছিল। ভাবখানা এরকম যে, কে তুমি ওই দিনের ছোকরা ট্যাঙ্ক কমান্ডার দেশের প্রেসিডেন্টকে খুন করে বাহাদুরি দেখাতে চাইছো? বাকি সবাই ক্ষুব্ধ, কিন্তু কিছু বলছিল না। ফারুক জানায়, আমি তাদের বৈরী ভাব বুঝতে পারছিলাম। তারা যেন বলতে চাইছিল, তুমি একজন অনাকাঙ্ক্ষিত। আমি কর্নেল শাফাত জামিলের সঙ্গে বিনয়ের সঙ্গে কথা বলতে চাইলেও সে প্রচণ্ডভাবে চটে উঠে বলতে থাকে, কে তোমাকে উপদেশ দিতে বলেছে? বন্ধ করো তোমার মুখ। রশিদ জানায়, তাদের অভিযানের সাফল্য সে এতই প্রলুব্ধ হয়ে গিয়েছিল যে প্রেসিডেন্ট হিসেবে খন্দকার মুশতাক আহমেদকে না বসিয়ে নিজেরাই ক্ষমতা দখলের চিন্তাভাবনা শুরু করে দিল। এক নজরে সে পরিস্থিতিটা একবার মিলিয়ে দেখে নিল। রক্ষী বাহিনীকে ফারুকের ট্যাঙ্ক পরাস্ত করে দিয়েছে। জেনারেল হেডকোয়ার্টার গভীর শোকে মুহ্যমান। সেনাবাহিনী বিশৃঙ্খল হয়ে পড়লেও কাজ যখন শেষ হয়ে গেছে, এটা ধরে নেওয়া যায় যে ওরা মেজরদের কিছু অনুসরণ করতে দ্বিধা করবে না। সে আরও বেশি আস্থাবান হয়ে উঠেছিল এই কারণে যে জনগণ শেখ মুজিবের জন্য এক ফোঁটা চোখের পানিও ফেলছিল না। কিন্তু জনগণ যদি একবার জেনে ফেলে যে শেখ মুজিবের পুরো পরিবারকে একেবারে নৃশংসভাবে খতম করে দেওয়া হয়েছে, তখন জনগণের প্রতিক্রিয়া কী হবে তা নিয়ে তার যথেষ্ট সন্দেহ ছিল। এই মুহূর্তে এটাই ছিল রশিদের মূল বিবেচ্য বিষয়। এই ভবিষ্যতের উপর চিন্তা করতে গিয়ে মুশতাকের বাড়িতে যেতে রশিদের 20 মিনিট দেরি হয়ে গেল। এরই মধ্যে নিষেধ থাকা সত্ত্বেও রশিদ শুনতে পায় ডালিম রেডিওতে শেখ মুজিবের হত্যার ঘোষণা দিচ্ছে। আরও বলছে যে সেনাবাহিনী খন্দকার মুশতাকের নেতৃত্বে ক্ষমতা দখল করেছে। ডালিম আরও বলছে যে দেশে সামরিক শাসন জারি করা হয়েছে। দেশটি এখন থেকে ইসলামী প্রজাতন্ত্র নামে পরিচিত হবে। বুঝতে বাকি রইল না যে ডালিম এবং কয়েকজন অবসরপ্রাপ্ত অফিসার মিলে বিশৃঙ্খলা আর গুরতামি দেখিয়ে শেখ মুজিব আর শেরনিয়াতকে হত্যা করে রেডিও স্টেশনে ছুটে যায়। সেখানে গিয়ে মাইক্রোফোন নিয়ে কিছুক্ষণ ধস্তাধস্তির পর ডালিম তার এই নামে এই ঘোষণা দেয়। ঘোষণাতে রশিদ আঘাত পায় এবং সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। সে বলে, আমি জানতাম এটা আমাদের জন্য সমস্যার সৃষ্টি করবে, কারণ ঢাকার বাইরের ব্রিগেডগুলো হয়তো জানতে চাইবে ডালিমের মতো একজন অবসরপ্রাপ্ত অফিসার সামরিক অভ্যুত্থান ঘটালো কি করে। অভ্যুত্থান তো কেবলই একটা সেনাবাহিনীর দ্বারা সংঘটিত হতে পারে। তার মতো অবসরপ্রাপ্ত একজন লোক কিভাবে সেনাবাহিনীর হয়ে কথা বলে? ওরা তা মেনে নিবে না। ক্ষমতা দখলের চিন্তা মন থেকে সরিয়ে দিয়ে রশিদ দ্রুত ছুটে চলে খন্দকার মুশতাক আহমেদের বাড়ির দিকে। অধ্যায় ৮, মুশতাকের ক্ষমতা গ্রহণ। আমি টয়লেটে গেলাম। সেখানে বসে পরবর্তী পরিস্থিতির জন্য মনে মনে নিজেকে প্রস্তুত করে নিলাম। খন্দকার মুশতাক আহমেদ। সময় সকাল 7:30। একটা ট্যাঙ্ক পেছনে নিয়ে রশিদের জিপ ঢাকার আগা ল্যানের একটি বাড়ির সামনে এসে থেমে যায়। বাড়িটি খন্দকার মুশতাক আহমেদের। বাড়িটি পুরনো ফ্যাশনের 3 তলা দালান। ছোট্ট একটু জায়গার মধ্যে আরও অধিক পুরনো বাড়ি দ্বারা ঘেরা ছিল এটি। ট্যাঙ্কের বিকট গর্জনে ইতিমধ্যেই চারদিকের পাড়া প্রতিবেশীরা জেগে উঠেছে। শত শত মানুষের আগেই ডালিমের মারাত্মক ব্যথার ঘোষণা শুনে হতচকিত হয়ে উঠেছিল। ওই অবস্থায় একটা ট্যাঙ্ক তাদের সামনে এসে দাঁড়াতে দেখে নাটকের পরবর্তী দৃশ্য অবলোকন করার জন্য প্রচুর লোকের ভিড় জমে গেল। সকলেই যার যার সুবিধা মতো, কেউ জানালার ফাঁকে, কেউ ছাদের উপরে, কেউ বা অন্য পথে নীরবে লক্ষ্য করছিল। কিন্তু কেউ ট্যাঙ্কের ধারে কাছেও আসতে সাহস পেল না। মুশতাক তার উপরতলার ব্যালকনি থেকে ট্যাঙ্ক কামানের বিষাক্ত মুখ তার বাড়ির দিকে তাক করা দেখতে পেয়ে আঁতকে ওঠে। মুহূর্তের মধ্যেই রশিদ অত্যন্ত আলোথালো অবস্থায় সিঁড়ি বেয়ে উপরে উঠে আসতে লাগলো। হাতে একটি স্ট্যান্ড গান আর পেছনে দুজন সশস্ত্র সৈনিক। মেজর রশিদ কিন্তু তার পূর্ববর্তী 3টি আলোচনা সভায় তাকে শেখ মুজিবের স্থলাভিষিক্ত করার ব্যাপারটি মোটেই গোপন রাখেনি। কিন্তু খন্দকার মুশতাক অন্য একজন রাজনীতিককে পুরোপুরি বিশ্বাস করার মতো অতটা কাঁচা লোক নহেন। তাছাড়া ওই রকম ভয়ঙ্কর পরিস্থিতিতে একজন সামরিক অফিসারকে বিশ্বাস করার তো প্রশ্নই ওঠে না। ডালিমের বেতার ঘোষণার পর বেশ কিছুটা সময় পেরিয়ে গেছে। তার উপর আবার ট্যাঙ্কের উপস্থিতি। সব মিলিয়ে মুশতাক অত্যন্ত বিচলিত হয়ে পড়েন। তার মনে বিভিন্ন রকমের দুশ্চিন্তা উঠানামা করেছিল। পাল্টে অভ্যুত্থানে তাকে সরিয়ে দেওয়ার পর মুশতাক 1975-এর 11 ও 12 ডিসেম্বর দুটি দীর্ঘ সাক্ষাৎকারে আমাকে ওই ঘটনাবলীর পূর্ণ বিবরণ প্রদান করেছিলেন। স্মৃতিচারণ করে তিনি বলেন, ওরা আমাকে হত্যা করতে এসেছিল কিনা তা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ ছিল। তাদের হাতে ছিল অস্ত্র এবং তাদেরকে অত্যন্ত উত্তেজিত মনে হচ্ছিল। ওরা কি করে তা দেখার জন্য আমি ওদের হাতের দিকে তাকিয়েছিলাম। আমার দিকে তাদের বন্দুক তাক করার পরিবর্তে তাদের দু একজন আমাকে সেলুট দিতে লক্ষ্য করে আমি কিছুটা হালকা বোধ করলাম।
সুতরাং আমি সাহস সঞ্চয় করে জিজ্ঞেস করলাম, আপনারা কি মনে করে এ পর্যন্ত এসেছেন? আর যাই হোক না কেন, মুশতাক একজন ভালো অভিনেতা। রশিদ মুশতাককে জানায় যে সে তাকে প্রেসিডেন্টের দায়িত্বভার গ্রহণের জন্য নিতে এসেছে। এ কারণে তাকে এখন রেডিও স্টেশনে যেতেই হবে। শব্দগুলো মুশতাকের কানে যেন মধু বর্ষণ করছিল, তবু তার মনে একটা সন্দেহ রয়েই গিয়েছিল। তখনও রশিদকে তিনি পুরোপুরি বিশ্বাস করতে পারছিলেন না। তিনি তাকে পরীক্ষা করার সিদ্ধান্ত নিলেন। তিনি মেজরকে জিজ্ঞেস করলেন, আমরা যাব কিভাবে? আমরা কি আপনার জিপে চড়ে যাব নাকি আমার গাড়িতে করে যাব? এ প্রশ্নের উদ্দেশ্য ছিল যে তিনি কি সসম্মানে তার গাড়িতে চড়ে যেতে পারবেন না সামরিক জিপে বন্দী হয়ে যাবেন। রশিদ মুশতাককে বলল, গাড়ির ড্রাইভারের উপর বিশ্বাস করা গেলে তারা গাড়িতেই যেতে পারেন। এখন মুশতাক আরও একটু স্বস্তি পেলেন। তারপর মুশতাক মেজরকে বললেন, ঠিক আছে, আমাকে একটু সময় দিতে হবে। আমার সামান্য একটি কাজ বাকি আছে, তারপর আমাকে আমার কাপড় চোপড় পরতে হবে। তিনি বলছিলেন, আমি টয়লেটে গেলাম, সেখানে বসে পরবর্তী পরিস্থিতির জন্য মনে মনে নিজেকে প্রস্তুত করে নিলাম। টয়লেটে বসে আমি চিন্তা করার কিছুটা সময় পেয়েছিলাম। তারা সবাই গাড়ির কাছে নেমে এলেন। মুশতাকের মনে তখনও কিছুটা সন্দেহ বিরাজ করছিল। তিনি রশিদকে আরও একবার পরীক্ষা করে নিচ্ছিলেন। তিনি আমাকে জানান, গাড়ির দরজা কে খুলবে এ নিয়ে আমি কিছুটা গড়িমসি করছিলাম। ওরা যে আমাকে ফাঁকি দিচ্ছে না, এ ব্যাপারে আমি নিশ্চিত হতে চাচ্ছিলাম। আমাকে যদি দরজা খুলে গাড়িতে উঠতে হয়, তাহলে এর অর্থ হবে যে ওরা আমাকে আসলে হত্যা করতে নিয়ে চলছে। আর যদি দরজাটা আমাকে কেউ খুলে দেয়, তাহলে বুঝে নেবে যে ওরা আমাকে সসম্মানে নিয়ে যাচ্ছে। সুতরাং আমি কয়েক মুহূর্ত অপেক্ষা করলাম। সমস্যা মিটে গেল। একজন সৈন্য চৌকসভাবে এক স্যালুট দিয়ে গাড়ির দরজা খুলে দিল এবং অত্যন্ত নম্রভাবে আমাকে গাড়ির ভিতরে বসার ইঙ্গিত করল। মুশতাকের সন্দেহ ছুটে গেল। তিনি জানান, এটা ছিল একটা আশ্চর্য নাটক। রেডিও স্টেশনে যাওয়ার পথে মুশতাক দেখতে পেলেন যে শেখ মুজিবের মৃত্যুতে জনগণের মাঝে তেমন কোনো দুঃখের বহিঃপ্রকাশ নেই। এতে তিনি আরও স্বস্তি পেলেন। তিনি বললেন, জনগণকে শোকাহত মনে হচ্ছিল, কিন্তু কিছু লোককে উল্লাসে চিৎকার করতেও দেখা গেছে। রেডিও স্টেশনে পৌঁছে মুশতাক তার মাঝে আস্থা ফিরে পেতে থাকলেও তার মনের কোনো একটা ভীতি তখনও উকি দিচ্ছিল। মেজরেরা অভ্যুত্থান ঘটিয়ে শেখ মুজিবের স্থলে তাকে বসালেও তিন বাহিনী প্রধান আর সেনাবাহিনীর প্রতিক্রিয়া সম্বন্ধে তার মনে একটা অমীমাংসিত প্রশ্ন ঘুরে বেড়াচ্ছিল। তিনি জানতেন যে তাদেরকে কবজা করতে না পারা পর্যন্ত তার পুরো নিরাপত্তা নিশ্চিত হবে না। সুতরাং তিনি রশিদকে বললেন যে তিন বাহিনী প্রধানকেও এখানে নিয়ে আসতে হবে। রশিদ এটাকে একটা ভালো প্রস্তাব বলে মনে করল। খন্দকার মুশতাককে তাহিরউদ্দিন ঠাকুরের সঙ্গে রেখে সে ক্যান্টনমেন্টের দিকে রওনা দিল। তথ্যমন্ত্রী ঠাকুর তখন মুশতাকের বেতার ভাষণ চূড়ান্ত করার কাজে ব্যস্ত। ফার্স্ট বেঙ্গল রেজিমেন্টের হেডকোয়ার্টারে পৌঁছে রশিদ দেখতে পায় চিফ অফ জেনারেল স্টাফ ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ, কর্নেল শাফাত জামিল এবং আরও কিছু ঊর্ধ্বতন অফিসার সেখানে আলাপ করছে। সে চিফ অব জেনারেল স্টাফকে ট্যাঙ্কের জন্য কিছু গোলাবারুদ সরবরাহ করতে অনুরোধ জানালে সে সানন্দে রাজি হয়ে যায়। খালেদ মোশাররফ রশিদকে আরও আশ্বাস দেন যে সে তাদের হয়ে তিন বাহিনীর প্রধানের সমর্থনাতে সহযোগিতা করবে। আধা ঘন্টার মধ্যে সে মেজর জেনারেল শফিউল্লাহ, এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার আর কমোডোর এম এইচ খানকে নিয়ে এসে হাজির হলো। তাদের সঙ্গে সেনাবাহিনীর উপস্টাফ প্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানও এলেন। তিন বাহিনী প্রধানকে রশিদ তাদের কৃতকর্মের সংক্ষিপ্ত বর্ণনা দেয় এবং ওই ব্যাপারে তাদের সহযোগিতা কামনা করে। সে তাদেরকে বলে, আমরা দেশের বৃহত্তম স্বার্থেই তা করেছি। আমরা আপনাদেরকে ত্যাগ করছি না এবং আমরা ক্ষমতায়ও যেতে চাচ্ছি না। আমরা বরং আপনাদের নেতৃত্ব চাই। সুতরাং আপনার রেডিও স্টেশনে আসুন এবং যা কিছু করণীয় করুন। ফারুক যেমনি ধারণা করেছিল ঠিক তেমনি তার সত্যে পরিণত হলো। মুজিবের মৃত্যুর খবর শোনার সঙ্গে সঙ্গে জেনারেলরা এক কাতারে এসে দাঁড়ালো। ওই পরিস্থিতিতে কেউ মেজরদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করতে সাহস পেল না। পরিস্থিতি সম্বন্ধে খন্দকার মুশতাক আমাকে বিশদ বিবরণ প্রদান করেন। আমি একজন উকিল। আমি জানি কিভাবে মানুষকে ফাঁদে ফেলতে হয়। আমাকে যেহেতু দায়িত্ব চাপিয়ে দেওয়া হচ্ছিল, সেজন্য আমিও সামরিক বাহিনীর আনুগত্য আদায় করতে চাইলাম। সুতরাং আমি জেনারেল শফিউল্লাহর দিকে তাকিয়ে উত্তেজিত কণ্ঠে বললাম, আমাকে বলুন, এ কাজ কি আপনি করেছেন? শফিউল্লাহ বেকায়দায় পড়ে গেল। তার সামনেই ছিল শেখ মুজিবের হত্যাকারী মেজর বিন্দু। জীবনের ভয়ে সে পিছাতেও পারছিল না। সুতরাং সে আস্তে আস্তে আমাকে বলল, হ্যাঁ, আমরাই তো করেছি। তারপর একে একে আমি অন্য বাহিনীর প্রধানদেরও ওই একই প্রশ্ন করলাম। তারাও ঠিক একই উত্তর দিল। আমি বুঝতে পারছিলাম তারা সবাই অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিল। এছাড়া ওদের আর কোনো উপায়ও ছিল না। মুশতাক বলেই চললেন। আমি তারপর তাদেরকে জিজ্ঞেস করলাম, আপনারা আমাকে দিয়ে কি করতে চান? তারা আমাকে বলল, আপনি দয়া করে প্রেসিডেন্টের দায়িত্বভার গ্রহণ করুন। এখন বাংলাদেশে আপনিই একমাত্র গ্রহণযোগ্য ব্যক্তি। আমি তাদেরকে বললাম, আমি একজন বেসামরিক গণতন্ত্র মানা লোক। আমি ক্ষমতা গ্রহণ করতে পারি এই শর্তে যে আমার সরকার হবে একটি বেসামরিক ও গণতান্ত্রিক সরকার।
আপনারা এতে মাথা ঘামাতে পারবেন না। বিশ্বাসঘাতকতা, গুপ্ত হত্যা আর সামরিক অভ্যুত্থানের মাধ্যমে যে সরকারের গোড়াপত্তন, সে সরকারকে গণতান্ত্রিক সরকারের মর্যাদা দিতে গিয়ে তিনি কি বোঝাতে চাইছিলেন তা নিয়ে প্রশ্ন করে আমি ওই পরিস্থিতিতে মুশতাককে বিব্রত করতে চাইনি। মুশতাক বললেন, জেনারেলরা পাশের একটি কামরায় চুপি চুপি আলাপ করতে চলে গেল। আধা ঘন্টা পরে তারা ফিরে এসে তাদের সম্মতি জ্ঞাপন করল। তারপর তিনি একে একে সবাইকে নিয়ে তার সরকারের প্রতি আনুগত্য স্বীকার করিয়ে বেতারে প্রচার করে দেন। 11টা 15 মিনিটে যখন তিনি তার নিজের ভাষণ প্রচার করেন, তখন পুরো পরিস্থিতি তার নিয়ন্ত্রণে চলে এসেছে। মেজররা তাকে প্রেসিডেন্ট বানালেও তিনি তাদের ক্রীড়ানক হতে চাননি। প্রেসিডেন্ট খন্দকার মুশতাক আহমেদ তার প্রথম বেতার ভাষণে তিনি শেখ মুজিবুরের সমালোচনা করেন এবং সস্তা জনপ্রিয়তা লাভের জন্য জনগণের উদ্দেশ্যে কিছু প্রতারণামূলক কথা উচ্চারণ করেন। তিনি এই হত্যা আর অভ্যুত্থানকে ঐতিহাসিক প্রয়োজনে করা হয়েছে বলে মত প্রকাশ করেন। তিনি বলেন, সকলেই এই শাসন ব্যবস্থার পরিবর্তন চাইছিল, কিন্তু প্রচলিত নিয়মে পরিবর্তন সম্ভব ছিল না বলেই সরকার পরিবর্তনে সেনাবাহিনীকে এগিয়ে আসতে হয়েছিল। সেনাবাহিনী জনগণের জন্য সুযোগের স্বর্ণদ্বার খুলে দিয়েছে। মুশতাক দ্ব্যর্থহীন ভাষায় এও প্রতিজ্ঞা করেন যে এই সরকার কখনো কোনো ধরনের দুর্নীতি, স্বজনপ্রীতি কিংবা সামাজিক অন্যায়ের সঙ্গে আপোস করবে না। কিন্তু তিনি সত্যের অপলাপ করেছিলেন, কারণ হত্যার মতো জঘন্যতম অপরাধের সঙ্গে তিনি আপোস করে চলছিলেন। বাংলাদেশকে ইসলামী প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা দেওয়ার ব্যাপারেও খন্দকার মুশতাক জনগণের সঙ্গে শঠতার পরিচয় দেন। ডালিমের ঘোষণায় ওই দিন সকালবেলায় প্রত্যেকেই বিশ্বাস করে নিয়েছিল যে বাংলাদেশ এখন থেকে ইসলামী প্রজাতন্ত্র হিসেবে বিবেচিত হবে। ফারুক, রশিদ দুজনেই তা চাচ্ছিল। বাংলাদেশকে ইসলামী প্রজাতন্ত্র রূপে প্রতিষ্ঠিত করার নামে শেষ পর্যন্ত জনগণকে ঠকানোর দোষে মুশতাক নিজেই দোষী। ওই দিন সকালবেলায় ডালিমের বেতার ভাষণ থেকে প্রত্যেকেই ধারণা করছিল যে বাংলাদেশ এখন থেকে ইসলামী প্রজাতন্ত্রে পরিণত হয়ে গেছে। ফারুক আর রশিদেরও ঠিক একই রকম ইচ্ছা ছিল, কিন্তু মুশতাক তার মনে অন্য চিন্তা লুকিয়ে রেখেছিলেন। তিনি দেশের ধর্মনিরপেক্ষ চরিত্রটি পাল্টাতে চাইলেন না, কিন্তু ওই মুহূর্তে তিনি অত্যন্ত সুচতুরভাবে এই অপ্রিয় সিদ্ধান্তই জনগণের কাছে ঘোষণা করা থেকে বিরত রইলেন। এর পরিবর্তে তিনি প্রত্যেককে বোকা বানিয়ে তার ভাষণের শুরুতে আল্লাহর নামটি জুড়ে দেন এবং বাংলাদেশ জিন্দাবাদ বলে শেষ করেন। তার ভাষণের আগাগোড়ায় বিভ্রান্তি আর প্রতারণার ছাপ ছিল। ভাষণের পরে 85% মুসলমান অধ্যুষিত দেশের জনগণের মনে একটা ধারণার জন্ম নিল যে দেশে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হতে যাচ্ছে। তিক্ত সত্যিটি তারা পরে জেনে ফেলেছিল। বাংলাদেশ ইসলামী প্রজাতন্ত্রে পরিণত হয়নি। শেখ মুজিবের আন্তর্জাতিক অঙ্গীকার আর তার অভ্যন্তরীণ উদ্দেশ্য সাধনের ঘোষণা অপরিবর্তিত থেকে যায়। মোট কথা, প্রেসিডেন্ট মুশতাক আহমেদ আওয়ামী লীগের ঐতিহ্যই বহন করে চলেছিলেন, কিন্তু ততক্ষণে খন্দকার মুশতাক তার অবস্থান মজবুত করে নিয়েছিলেন। এই ব্যাপারে অভিযোগ তোলার আর সময় ছিল না। বাংলাদেশি সম্প্রদায়ের একটা ভালো অংশ ব্রিটেনে বসবাস করে। ব্রিটেনবাসী বাংলাদেশিদের মধ্যে খন্দকার মুশতাকের ভাষণ একটা সাংঘাতিক বিভ্রান্তি সৃষ্টি করে। ডালিমের প্রথম ঘোষণায় বাংলাদেশকে ইসলামী প্রজাতন্ত্রে পরিণত করার কথা শুনে সেখানকার ধার্মিক মুসলমানেরা অত্যন্ত উল্লেসিত হয়ে ওঠে। কিন্তু খন্দকার মুশতাক এর বেতার ভাষণের মূল বিষয়টি জানার পর তারা নিতান্তই হতাশ হয়ে পড়ে। ভাষণের ব্যাখ্যা চেয়ে শত শত টেলিফোন কল লন্ডনের বাংলাদেশি দূতাবাসকে অতিষ্ঠ করে তোলে। তাদের একজন ডেপুটি হাই কমিশনার ফারুক চৌধুরীকে জিজ্ঞেস করে বাংলাদেশ কি ইসলামী প্রজাতন্ত্রে পরিণত হয়েছে নাকি হয়নি। ডেপুটি হাই কমিশনার জানায় যে তা ইসলামী প্রজাতন্ত্রে পরিণত হয়নি। তখন অত্যন্ত দুঃখ করে লোকটি বলে, এটাই যদি হবে তবে আপনারা শেখ মুজিবকে হত্যা করেছেন কেন? মুশতাকের বিভ্রান্তিকর ভাষণে বাংলাদেশিরাই কেবল বিব্রত হয়নি, দেশটিকে ইসলামী প্রজাতন্ত্ররূপে ঘোষণা দেওয়ার প্রশ্নে সৌদি আরবও বিব্রত বোধ করে। তারা বাংলাদেশের জনগণের জন্য বহুবার শুভেচ্ছাবাণী পাঠালেও প্রায় 3.5 বছর ধরে বাংলাদেশ সরকারের স্বীকৃতি দান স্থগিত রাখে, কারণ তাদের ধারণা ছিল মুসলমান জনগণের জন্য একটি ইসলামী রাষ্ট্র কায়েম হওয়া উচিত। বিচারপতি আবু সাঈদ চৌধুরী বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট। তিনি পরে শেখ মুজিবের ভ্রাম্যমাণ দূত হিসেবে নিয়োজিত হয়েছিলেন। তার সঙ্গে 1974 সালে জানুয়ারি মাসে বাদশাহ ফয়সালের এক সভা অনুষ্ঠিত হয়। ওই সভার আলোকে তিনি আমাকে সৌদি আরবের অবস্থানের ব্যাখ্যা দেন। বিচারপতি আবু সাঈদ চৌধুরীর মতে ধর্মনিরপেক্ষতা সংক্রান্ত বাংলাদেশের সংবিধানের আর্টিকেলে কি বোঝানো হয়েছে তার ব্যাখ্যা জানতে চেয়েছিলেন বাদশাহ ফয়সাল। তিনি এমনভাবে বিষয়টা বর্ণনা করলেন যা বাদশাহ সুলাইমানকে অভিভূত করতে পারত। আমি বাদশাহকে বলেছিলাম যে আমি বাংলাদেশের প্রেসিডেন্ট হিসেবে বিভিন্ন সময়ে এই বিশেষ আর্টিকেলটির সূত্র ধরে বলেছি যে এতে ধর্মহীনতা বোঝানো হয়নি। এর মানে এই যে বিভিন্ন ধর্মে বিশ্বাসী সকল লোককে রাষ্ট্রীয় ব্যাপারে সমান অধিকার দেওয়া হবে, অর্থাৎ তারা তাদের নিজ নিজ ধর্ম পালনে করতে পারবে, তাদের ধর্মীয় প্রতিষ্ঠান রক্ষা করতে পারবে এবং তাদেরকে তাদের জীবনযাত্রায় সমান অধিকার দেওয়া হবে।
যেহেতু কেবল একটা অত্যন্ত ক্ষুদ্র জনগোষ্ঠী ইসলাম ধর্ম ছাড়া ভিন্ন ধর্মাবলম্বী, অতএব আপনি বাংলাদেশকে ইসলামী প্রজাতন্ত্র হিসেবে ধরে নিতে পারেন। বিচারপতি চৌধুরী বলে যেতে লাগলেন, ক্ষণিকের জন্য মনে হয়েছিল যে বাদশাহ ফয়সাল বুঝি আমার যুক্তিকে প্রভাবিত হয়েছেন, কিন্তু পরক্ষণেই তিনি বললেন, বাংলাদেশের সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা কথাটি বাদ দিয়ে দেশকে ইসলামী প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করলে তিনি খুশি হবেন। তিনি অন্য একটি আর্টিকেলের প্রতি দৃষ্টি আকর্ষণ করিয়ে বললেন যে সংখ্যালঘুদের উপর কোনো প্রকার উৎপীড়ন করা হবে না। বাক্যটি তো তাদের সুরক্ষার জন্য যথেষ্ট। বাদশাহ ফয়সালকে বোকা বানানো সম্ভব হলো না। তিনি ধর্মনিরপেক্ষ বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করতে সম্মত হলেন না। কিন্তু বাদশাহ খালেদের নেতৃত্বে সৌদি আরব যখন শুনতে পেল শেখ মুজিবকে হত্যা করা হয়েছে এবং দেশটিকে ইসলামী প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে, তখন তারা বাংলাদেশের জন্য বহুদিনের অস্বীকৃত স্বীকৃতি নিয়ে এগিয়ে আসেন। বিচারপতি চৌধুরী মুশতাকের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কী ধরনের বাক্যচলের সৃষ্টি করে তা আদায় করেছিলেন সে আমার জানা নেই, তবে এটা সত্যি যে নতুন প্রেসিডেন্ট দেশটির ধর্মনিরপেক্ষতা চরিত্রটির কোনো পরিবর্তন সাধন করেননি। খন্দকার মোশতাক তার পরিকল্পনা মতো কাজ চালিয়ে যেতে লাগলেন। প্রথমে তিনি সামরিক শাসন জারি করে সারা দেশব্যাপী অনির্দিষ্টকালের জন্য কারফিউ প্রদান করলেন। কিন্তু তাহলে কি হবে? এখানেও কি সাধারণ মানুষের ধার্মিক চেতনায় একটু রস লাগানোর ব্যবস্থা করলেন? তিনি একটুখানি কষ্ট স্বীকার করে হলেও শুক্রবারে জুম্মার নামাজ আদায় করার সুযোগের জন্য ৩ ঘণ্টা সময় কারফিউ শিথিল করেন। তারপর তিনি একজন ভাইস প্রেসিডেন্ট নিয়োগ করেন। ১০ সদস্য বিশিষ্ট একটি মন্ত্রিপরিষদ গঠন করেন। এতে শেখ মুজিবের ঘনিষ্ঠ লোকদেরকে বাদ দেন। নতুনদের মধ্যে ছিলেন বিচারপতি আবু সাঈদ চৌধুরী, ডক্টর এ আর মল্লিক, ডক্টর মল্লিক ফারুকের মামা, এবং তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। ডক্টর মল্লিককে অর্থমন্ত্রী নিয়োগ করা হয়। নতুন প্রেসিডেন্ট শেখ মুজিবের সবচেয়ে বিশ্বস্ত কর্মচারীদের কয়েকজনকে বরখাস্ত করেন এবং তাদেরকে বদলির তালিকায় নিক্ষেপ করেন। মোশতাক, গাজী গোলাম মোস্তফা আর আব্দুস সামাদ আজাদ সহ অনেক রাজনীতিবিদকে আটক করেন। তিনি রাষ্ট্রদূতদের সঙ্গে সাক্ষাৎকারে মিলিত হন। সংবাদপত্র, রেডিও, টেলিভিশন নতুন শাসনের গুণগানে মত্ত হয়ে ওঠে। পালাবদলের জন্য চাটুকারদের কোনো পৃষ্ঠপোষকতার প্রয়োজন হয়নি। মুশতাক আহমেদকে অভিনন্দন জানানোর জন্য প্রেসিডেন্ট ভবনে চাটুকারদের ভিড় জমে যায়। এমনকি যে কোনো একজন মেজর পেলেও তাকে অভিনন্দিত করতে ওরা ছাড়ত না। অভিনন্দিত বাণী সম্বলিত টেলিগ্রাম আর পত্রাদি চতুর্দিক থেকে প্রচুর পরিমাণে আসতে শুরু করলো। শেখ মুজিবের জন্য এক ফোঁটা চোখের পানিও কেউ ফেলল না। মৌলানা ভাসানী কয়েক মাস আগেই কেবল শেখ মুজিবের দ্বিতীয় বিপ্লবের প্রতি তার সর্বাত্মক সমর্থনের কথা ব্যক্ত করেছিলেন। এখনই তিনি সময়ক্ষেপণ না করে খন্দকার মোশতাকের সরকারের প্রতি তার পূর্ণ সমর্থন জ্ঞাপন করেন। ব্রিটেনে বাংলাদেশের হাই কমিশনার সৈয়দ আব্দুস সুলতানও তার আনুগত্য স্বীকার করেন। ঢাকার ধানমন্ডিতে সংঘটিত হত্যাযজ্ঞের প্রমাণাদি মুছে ফেলার জন্য খন্দকার মোশতাক অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। শেখ মুজিব, শেরনিয়া বা তার শেখ মনির পরিবারের সবাইকে নীরবে বনানী গোরস্থানে কবরস্থ করার বন্দোবস্ত করা হয়। কেবল শেখ মুজিবের লাশ একটি বিমানবাহিনী হেলিকপ্টারে করে তার নিজ গ্রাম টুঙ্গিপাড়ায় নিয়ে যাওয়া হয়। সেখানকার তার পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়। ব্রিগেডিয়ার মঞ্জুরের মতে, অভ্যুত্থান আর তার হত্যার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে কিছু গ্রামবাসী মিলে শেখ মুজিবের পৈতৃক বাড়ি লুট করে। সম্ভবত এটাই তার সর্বশেষ অবমাননা। খন্দকার মোশতাক আহমেদকে প্রেসিডেন্ট হিসেবে অভিষিক্ত করে ফারুক এবং রশিদ সেনা সদরে ফিরে গিয়ে যোগদান করতে চাইলে তাদেরকে যোগদান করতে দেয়া হলো না। সামরিক কমান্ডাররা তাদেরকে ভয় পাচ্ছিল। খন্দকার মোশতাক এই সমস্যার সমাধান করলেন। তার ব্যক্তিগত নিরাপত্তার জন্য তিনি 2 মেজরকে সার্বক্ষণিকভাবে তার সঙ্গে রাষ্ট্রপতি ভবনে থাকার ব্যবস্থা করেন। শেখ মুজিবকে উৎখাতের ব্যাপারে খন্দকার মোশতাক মেজরদেরকে ইন্ধন জুগিয়েছিলেন। এখন আবার তিনি তাদেরকে সুরক্ষার বন্দোবস্ত করলেন। কিন্তু এত সব করলেও তার পূর্বসূরীর মতো তিনি মূলত সকল সামরিক বিষয়াদির প্রতি অবিশ্বাস আর অপছন্দ মনে মনে দৃঢ়ভাবে পোষণ করতেন। তিনি নিজেও একজন গোঁড়া আওয়ামী লীগার ছিলেন। তিনি পাকিস্তানি সামরিক শাসকদের হাতে নির্যাতিত হয়েছেন। প্রেসিডেন্ট হিসেবে নিজের অবস্থান সুদৃঢ় করার জন্য তিনি সামরিক বাহিনীর ঊর্ধ্বে বেসামরিক কর্তৃপক্ষের কর্তৃত্ব পুনঃপ্রতিষ্ঠার প্রচেষ্টা চালান। মুশতাকের ৮৩ দিনের শাসনকালে তিনি সামরিক বাহিনীকে তলিয়ে দেওয়ার জন্য নিবিষ্ট চিত্তে চেষ্টা করেন। কিন্তু তাকে তার পরিকল্পনা বাস্তবায়ন করতে গিয়ে অনেক বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটি ছিল সেনাবাহিনীর স্টাফ প্রদানের পদটি নিয়ে। রশিদের ফারুক সেনাবাহিনীর প্রধানের গুরুত্বপূর্ণ পদটিতে মেজর জেনারেল শফিউল্লাহর পরিবর্তে মেজর জেনারেল জিয়াউর রহমানকে স্থলাভিষিক্ত করতে চাচ্ছিল। পরে মুশতাকের সমর্থন না থাকলেও তারা তাদের পছন্দ মতো বিমান বাহিনীর প্রধান হিসেবে অন্য একজনকে নিয়ে আসে। এই লোকটির নাম গ্রুপ ক্যাপ্টেন তুয়াব। তুয়াব কলকাতায় প্রবাসী মুজিবনগর সরকারের একজন ঊর্ধ্বতন বিমান বাহিনীর অফিসার হিসেবে ছিলেন। তুয়াব ওই সময়ে অবসর গ্রহণ করে তার জার্মান বংশোদ্ভূত স্ত্রীকে নিয়ে মিউনিখে বসবাস করছিলেন।
রশিদ তাকে নিয়ে আসার জন্য জার্মানিতে যায়। মুশতাক দুটি কারণে জেনারেল জিয়াকে সেনাবাহিনীর স্টাফ প্রধান হিসেবে নিয়োগ করতে অনীহা পোষণ করছিলেন। প্রথম কারণ ছিল জিয়ার প্রতি তার অবিশ্বাস। দ্বিতীয়, অন্যান্য সিনিয়র আর্মি অফিসারদের ব্যতিক্রম হিসেবে জিয়া তার সৈনিকদের কাছে অত্যন্ত জনপ্রিয় ছিলেন। এটা ছিল মুশতাকের জন্য একটা অসহনীয় ব্যাপার, কারণ তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করতেন যে এই ধরনের কমান্ডারকে অবশ্যই একজন সম্ভাব্য বিপজ্জনক প্রতিদ্বন্দ্বী হিসেবে গণ্য করতে হবে। সুতরাং তিনি তার পক্ষে সর্বোৎকৃষ্ট পন্থাটাই অবলম্বন করলেন। তিনি জিয়াকে সেনাবাহিনীর স্টাফ প্রধান নিয়োগ করলেন, কিন্তু তার সঠিক অবস্থান সুদৃঢ়ভাবে বন্দোবস্ত করে নিলেন। তিনি তার নিজের বাছাই করা একজনকে দিয়ে জিয়ার কার্যকারিতা চুল্লিতে ওঠানোর ব্যবস্থা করলেন। রশিদ সেনাবাহিনীর সকল ব্যাপারে প্রেসিডেন্টকে উপদেশ প্রদানের কথা, কিন্তু তিনি রশিদকে না জানিয়ে তিন বাহিনীর প্রধানের উপরে কর্তৃত্ব করার জন্য একটি পদ সৃষ্টি করেন। ওই পদের নাম দিলেন ডিফেন্স স্টাফ প্রধান। স্টাফ প্রধান হিসেবে তিনি বাংলাদেশ রাইফেলসের মহাপরিচালক মেজর জেনারেল খলিলুর রহমানকে নিয়োগ করলেন। মেজর জেনারেল এরশাদ তখন ভারতের একটা স্টাফ কোর্সে নিয়োজিত। তাকে 4 মাসের মধ্যে দ্বিতীয় প্রমোশন দিয়ে জিয়ার ডেপুটি নিয়োগ করা হয়। পদোন্নতির দিক দিয়ে জিয়ার প্রতিদ্বন্দ্বী ব্রিগেডিয়ার খালেদ মোশাররফকে জিয়ার অধীনে চিফ অব জেনারেল স্টাফ হিসেবেই রাখা হলো। এই সকলের ঊর্ধ্বে পাপা টাইগার বলে পরিচিত জেনারেল এম এ জি ওসমানীকে তার প্রতিরক্ষা উপদেষ্টা হিসেবে স্থাপন করলেন। ওসমানী ছিলেন বেঙ্গল রেজিমেন্টের কর্নেল ইন চিফ এবং তাকে তিনি সবচেয়ে বেশি বিশ্বাস করতেন বলে প্রতীয়মান হতো। প্রকৃতপক্ষে মুশতাক উল্টো পথেই চলছিলেন। তার কার্যকলাপের স্মৃতিচারণ করতে গিয়ে দুঃখ পড়ে ব্রিগেডিয়ার মঞ্জুর পরে আমাকে বলেছিল, প্রতিরক্ষা বাহিনীর প্রতি দুর্ব্যবহারের দিক দিয়ে মুশতাক শেখ মুজিবকে ছাড়িয়ে গিয়েছিলেন। তিনি ছিলেন চতুর এবং ধূর্ত। তিনি একজনকে আরেকজনের পেছনে লাগিয়ে রাখতেন। এমনকি সরকারি আমলাদেরকেও সেনাবাহিনীর বিরুদ্ধে লাগিয়ে দিয়েছিলেন। ওই সময় জেনারেল জিয়া উপস্থিত ছিলেন। তিনিও তার কথার সঙ্গে মাথা নেড়ে সায় দিচ্ছিলেন। 26শে সেপ্টেম্বর মুশতাক এক অর্ডিন্যান্স জারির মাধ্যমে শেখ মুজিবের হত্যাকারীদেরকে তাদের কৃত অপরাধ থেকে অব্যাহতি দান করেন। এই অধ্যাদেশটি বাংলাদেশের রাষ্ট্রপতির অনুমোদনক্রমে দি ইনডেমনিটি অর্ডিন্যান্স 1975 নামে একটি অসাধারণ গ্যাজেট নোটিশে প্রকাশ করা হয়। কিন্তু পত্রপত্রিকায় স্বাভাবিকভাবে প্রচার করা হয়নি, কারণ পত্রপত্রিকায় এ খবর প্রকাশ হয়ে গেলে জনসাধারণের মাঝে এক প্রবল প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারত। এই গোপন আইনটির মাধ্যমে মেজরদের সকল প্রকার অপরাধকে পরিপূর্ণভাবে ক্ষমা করে দেয়া হলো। কেবল তাই নহে, 15ই আগস্টের অভ্যুত্থানের সঙ্গে জড়িত পরিকল্পনা, কুমন্ত্রণা, হত্যা ইত্যাদি সকল কাজের জন্য মেজরবৃন্দ এবং তাদের সংশ্লিষ্ট লোকজনকে বেকসুর মাফ করে দেয়া হলো। যারা এই নতুন দেশটির প্রতিষ্ঠাতা, একটা জাতির জনক আর তার পরিবারের 21 জন সদস্যকে নৃশংসভাবে হত্যা করে, তাদের জন্য গোপনে ক্ষমা ঘোষণা আসলেই উদ্দেশ্যপ্রণোদিত ব্যাপার। খন্দকার মুশতাক যেভাবে শেখ মুজিবের বুকের তাজা রক্তের উপর দিয়ে খালি পায়ে হেঁটে এসে গদিতে বসেন, সেই অবস্থায় অবশ্য কেউ প্রত্যাশা করেনি যে তিনি শেখ মুজিবের হত্যাকারীদের বিচার করবেন। কিন্তু আনুষ্ঠানিকভাবে তাদেরকে ক্ষমা করে দেয়া স্পষ্টতই একটা আলাদা ব্যাপার। আমাকে পরে বলা হয়েছিল যে কেবল রশিদ আর ফারুকই এই আইনটির প্রয়োজনীয়তা অনুভব করেনি। কূটতার্কিক মুশতাক নিজেও তার চলার পিচ্ছিল পথে একটা ছোট্ট খুঁটি হিসেবে এই কর্মটির প্রয়োজনীয়তা অনুভব করেন। তিনি তো বেশ সচতুরভাবেই অনেককে নিরাপত্তা সনদ প্রদান করলেন, কিন্তু তিনি তার নিজের জন্য ওই নিরাপত্তা সনদে স্বাক্ষর করেছিলেন কিনা তা আমার জানা নেই। তবে নিশ্চিত সত্য যে এই অধ্যাদেশের শর্তগুলো ওই কর্মকে নিয়মানুগ করতে গিয়ে ব্যাপক পরিস্থিতি সৃষ্টি করে। হত্যাকারীদের ক্ষমা ঘোষণা, ফারুক আর রশিদকে প্রমোশন দিয়ে লেফটেন্যান্ট কর্নেলে উন্নতিকরণ এবং সর্বোপরি 3 অক্টোবর এক ব্যথার ভাষণে তাদেরকে সেনাবাহিনীর সূর্য সন্তান বলে প্রশংসার যে বন্যা বইয়ে দেন, তাতে সেনাবাহিনীর মনোবল আর শৃঙ্খলায় ভয়ঙ্কর প্রভাব ফেলে। পরিষ্কার প্রতিষ্ঠিত হয়ে গেল যে বিদ্রোহ, ধ্বংস, হত্যা সেনাবাহিনীর অফিসার আর জওয়ানদের জন্য অনুমোদনযোগ্য, কেবল ধরা না পড়লেই হলো। এসব কারণেই পরবর্তীতে অভ্যুত্থান, পাল্টা অভ্যুত্থান আর 7 বছর পরে চট্টগ্রামে জেনারেল জিয়াউর রহমানের হত্যাও সংঘটিত হয়। প্রথম বেতার ভাষণে খন্দকার মুশতাক অনেক লম্বা লম্বা বুলি আওড়ালেও গদিতে আসার 10 দিনের মধ্যেই তার তেমন কোনো অবদান ছিল না বললেই চলে। তবে একটা অবদান অবশ্য উল্লেখযোগ্য। তিনি তার পরিহিত কালো নেহেরু টুপিকে জাতীয় মাথার পোশাক হিসেবে ঘোষণা দেন। সে যাক, এই সময়ের মধ্যে মুশতাক রাজনৈতিক ক্ষেত্রে তার সম্ভাব্য সকল প্রতিদ্বন্দ্বীকে সরিয়ে দেওয়ার ধূর্ত ও ভয়ঙ্কর পদক্ষেপ গ্রহণ করেন। তিনি হিসেব কষে দেখলেন যে আসল হুমকি সেনাবাহিনীকে বাদ দিলে আসছে তারই পুরনো পার্টি আওয়ামী লীগের পক্ষ থেকে। আওয়ামী লীগের নেতৃবৃন্দ বিরোধী দলীয় শক্তি হিসেবে গড়ে উঠতে পারে বলে তিনি মনে করলেন। সুতরাং যখনই তিনি বুঝতে পারলেন যে দেশে শেখ মুজিব
মুজিবের হত্যাকে গ্রহণ করে নিয়েছে, তখনই আর বিলম্ব না করে মুজিবনগর সরকারের 4 জন প্রখ্যাত ব্যক্তিত্বকে পাকড়াও করার বন্দোবস্ত পাকা করে ফেললেন। ওই 4 জন হচ্ছে তাজউদ্দিন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম, মনসুর আলী এবং কামারুজ্জামান। এখানে আবারও মুশতাক তার স্বভাবজাত ছলছাতুরির আশ্রয় নিলেন, যাতে করে জনগণের আক্রোশ তার উপর নিপতিত না হয়। মনসুর আলী তখনও প্রধানমন্ত্রী, তাকে বঙ্গভবনে ডেকে পাঠানো হলো। খন্দকার মুশতাক সেখানে তাকে উচ্ছ্বাস ভরে গ্রহণ করেন, অথচ টেলিভিশনে যখন উচ্ছ্বাস ভরা আন্তরিকতার ছবি জনগণকে দেখানো হচ্ছে, তখন বেচারা মনসুর আলীকে ঠেলে নিয়ে সঙ্গোপনে জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। সৈয়দ নজরুল ইসলাম, কামরুজ্জামান আর তাজউদ্দিন আহমেদেরও ভাগ্যেও তাই ঘটল। এই 4 নেতা জেলে থেকে এক আকস্মিক ষড়যন্ত্রের শিকার হয়। এই ষড়যন্ত্রের ফলশ্রুতিতেই মাত্র 2 মাস পরে এই জেলখানার ভেতরেই তাদেরকে পৈশাচিকভাবে খুন করা হয়। খুন করার কারণ ব্যাখ্যা করতে গিয়ে ফারুক বলে যে, শেখ মুজিবকে ওরা যেভাবে উৎখাত করেছে সেভাবে খন্দকার মোশতাকও তো উৎখাত হতে পারে। ওই অবস্থায় ভারতের সহায়তায় কোনো পাল্টা অভ্যুত্থান ঘটে গেলে জেলের 4 নেতার যে কোনো একজনকে টেনে এনে পাল্টা সরকার গঠনের ব্যবস্থা করা হবে। সুতরাং তাদেরকে সরিয়ে ফেলার ব্যবস্থা করাটাই ওরা নিরাপদ বলে মনে করে। খন্দকার মোশতাক তার গ্রামের বাড়ি ধুসপাড়ায় বেড়াতে গেলে ফারুক আর রশিদ মিলে পরিকল্পনা তৈরি করে। ওরা একমত হয়ে মুশতাককে হত্যা করা হলে কিংবা একটা পাল্টা অভ্যুত্থান ঘটলে অবিলম্বে 2টো কাজ করতে হবে। প্রথম কাজ হবে, প্রধান বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েমকে সরকারের শূন্যতা পূরণের জন্য সঙ্গে সঙ্গে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়াতে হবে। একই সঙ্গে প্রেসিডেন্ট ভবন থেকে একটা জল্লাদ বাহিনী দ্রুত কেন্দ্রীয় কারাগারে ছুটে গিয়ে তাজউদ্দিন, সৈয়দ নজরুল ইসলাম, মনসুর আলী আর কামরুজ্জামানকে হত্যা করবে। হত্যা করার কাজটি দেয়া হলো ফারুকের 3 থেকে 5 সদস্যের একটি জল্লাদ বাহিনীর উপর। ওরা এই ধরনের কাজের জন্য বিশেষভাবে প্রশিক্ষণ প্রাপ্ত। এটি ছিল রিসালদার মুসলিউদ্দিনের দল। এরাই 15ই আগস্ট শেখ ফজলুল হক মনিকে খতম করে এসেছিল। এইভাবে অত্যন্ত ঠান্ডা মাথায় পৈশাচিক নরহত্যার জঘন্য পরিকল্পনাটি চূড়ান্ত করা হয়। তাৎক্ষণিক পরিকল্পনাটি বিশেষভাবে তৈরি করা হয়েছিল যেন তা স্বয়ংক্রিয়ভাবে কাজ করে, ফারুক মত প্রকাশ করেন। তার কথাই সত্যে পরিণত হয়েছিল। 3 নভেম্বর খালেদ মোশাররফ পাল্টা অভ্যুত্থান পরিচালনা করলে ওই জঘন্য পৈশাচিক পরিকল্পনাটি জঘন্যতম পরিণতির মানুষের স্বয়ংক্রিয় উপায়ে কার্যকরী করা হয়। 6 সেপ্টেম্বর 1975 সাল। শেখ মুজিবের হত্যার পর মাত্র 3টি সপ্তাহ অতিবাহিত হয়েছে। একজন অতিশয় করিতকর্মা মধ্যবয়সী বাঙালি অত্যন্ত চমৎকার একেবারে নিখাদ সিল্কের আচ্ছাদন আর সাদা চুড়িদার পায়জামা পরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে লন্ডনে এসে পৌঁছেছে। নাইটস ব্রিজের এক অত্যন্ত ব্যয়বহুল হোটেল তার আস্তানা। টাকাটা তার কাছে কোনো ব্যাপারই না। নাম তার মাহমুদ আলী। সে এক বিশেষ মিশনে লন্ডনে এসেছে। তার নিশ্চিত বিশ্বাস বিজয়ের মালা তার গলায় পড়তে বাধ্য। কাজটা হলো বাংলাদেশের অস্তিত্ব বিলীন করে পাকিস্তানের পুনঃ একত্রীকরণ। প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোর বিশেষ দূত মাহমুদ আলী বাংলাদেশের নতুন শাসকের সঙ্গে যোগসূত্র স্থাপন করার উদ্দেশ্যে এখানে তার আগমন। 1971 সালের ডিসেম্বরে শেখ মুজিবকে পাকিস্তানি জেলখানা থেকে মুক্তি দেওয়ার সময় মিস্টার ভুট্টো তার কাছে যে প্রস্তাব রেখেছিলেন, পাকিস্তানের সঙ্গে সেই বিশেষ লিঙ্ক রক্ষার ব্যাপারে খন্দকার মুশতাক আহমেদ কতটা অগ্রগামী তা যাচাই করা ছিল তার বিশেষ দায়িত্ব। মাহমুদ আলীর পরিকল্পনা তার গুরু মিস্টার ভুট্টোর চিন্তাভাবনাকেও ছাড়িয়ে গিয়েছিল। আমার সঙ্গে ওই হোটেলে এক সাক্ষাৎকারে সে বলেছিল, বাংলাদেশের জাতীয় বিষয়বস্তুর অবশ্যই বিলুপ্তি ঘটাতে হবে। একজন পুরনো মুসলিম লীগার হিসেবে পাকিস্তানে বসবাসকারী অন্যান্য বাঙালিদের মতো মাহমুদ আলীও বাংলাদেশের অস্তিত্বকে মেনে নিতে পারেনি। সে বাংলাদেশের অস্তিত্ব বিলুপ্তি ঘটানোর জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করে যাচ্ছিল। সে অত্যন্ত নিষ্ঠা ভরে পাকিস্তানের পুনঃ একত্রীকরণের জন্য সম্ভব সবকিছু করছিল। 4 বছর ধরে যুগের মতো লেগে থেকে তার মতে সে আসল কার্যসিদ্ধির প্রকৃত সময় পেয়ে গিয়েছিল। সে বিরামহীনভাবে ঢাকার সঙ্গে টেলিফোনে যোগাযোগ রক্ষা করে চলছিল এবং অত্যন্ত ধৈর্য সহকারে মহত্তম সংবাদটি পাওয়ার প্রত্যাশায় প্রহর গুনছিল।